আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা খুব কষ্টের। এখানে সম্পূর্ণ গল্প একসাথে দেয়া আছে। আপনার তো ব্লাড ক্যান্সার হয়েছে। আপনার অবস্থা খুব খারাপ। চার দেয়ালের মাঝে বন্দি থেকে আপনার সবকিছু এখন বন্দি হতে চলছে। ডক্টরের মুখে এই কথাটা শুনেই 1 মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার হাত পা সব কিছু অবশ্যই আসছে। কি শোনালো এটা আমাকে? আমি আবার বললাম, মজা করছেন না আপনি? আমি সত্যি বলছি, এই যে রিপোর্ট দেখেন। জানেন তো জুলি ম্যাডাম, আমার ভাগ্যটাই খুব খারাপ। বিনা কারণে সাজা ভোগ করলাম, নিজের আপন মানুষগুলো হারালাম। এখন মরলেই কি আর বাঁচলেই কী বা যায় আসে? একদিন না একদিন তো মরতেই হবে। তবে আমি কোনো অপরাধ করিনি, তবুও আমার এই অবস্থা। আপনাকে টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। চিকিৎসা তো করলাম ঠিকই, তবে চিন্তা করবেন না ম্যাডাম, মরার আগে আমি এই হাসপাতালে আমার শরীরের প্রতিটি অঙ্গ দান করে যাব। শোনেন আবির, আপনার শহরে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত। আর আমার জানার মধ্যে এই রোগের ওষুধ বের হয়েছে। চিকিৎসা করার মতো এত টাকাও নেই ম্যাডাম আমার কাছে। আর গরিব মরলেই কি আর বাঁচলেই বা কি? জুই, ওনাকে বল বেডে শুয়ে আমি ভালো করে দেখি, চেক করে। আমি উত্তরে বললাম, এত বড় ডক্টরের হাতে চিকিৎসা করলে না জানি কত টাকা বলে বসে থাকে। আমার কাছে আবার এত টাকাও নেই। গেলাম আমি। চেম্বার থেকে বের হয়ে দেখি আদিবার বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে পা থেকে জুতো খুলে আমাকে মারতে মারতে বলল, তোর কাছে আমি আবার আমার মেয়েকে ফিরিয়ে দিব? এ তো হতেই পারে না। যেই ছেলে নিজের মাকে খুন করতে পারে, তার কাছে আমি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিব? আর তোর মতো ফকিরের সাথে আমার মেয়েকে আমি আবার পাঠাবো? নাকি দেখছিস আমাদের টাকা হয়েছে বলে ফিরিয়ে এলি? এ কথা বলতে না বলতেই কয়েকটা ছেলে দৌড়ে এসে আমাকে মারতে লাগলো। আমি নিচে পড়ে শুধু মার খাচ্ছি। ইচ্ছে ছিল দাঁড়িয়ে ওদের প্রতিরোধ করার, কিন্তু আদিবার দিকে তাকিয়ে দেখি পিচ্ছি একটা মেয়েকে আমি বিয়ে করব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? দেখ বাবা, আমি কিছু জানি না, যা বলার তোর বাবাকে বল। আমি বিয়ে করতে পারবো না। তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। মেয়ের বয়স কত? কত আর হবে, এই 12-13 হবে হয়তো। আমি এই পিচ্ছি মেয়েকে বিয়ে করতে পারবো না। যা করার করো, তোমরা যাও। কে বিয়ে করবে না শুনি একটু? তোমার ছেলে নাকি বিয়ে করবে না বলছে। এই মিনিটের ভিতরে রেডি হয়ে গাড়িতে গিয়ে বস, আর কিছু যেন বলা না লাগে। বাবার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বাবাকে ভয় পাই অনেক। বাবা খুব রাগী মানুষ। উনি এই গ্রামের মেম্বার, এজন্য ওনাকে সবাই সম্মান করে। তবে আজকে আমার বিয়ে, কিন্তু কাউকে বলাও হয়নি। বাবা শুধু বলেছে আমি, বাবা আর আম্মু যাব। জানি না বাবা কি করতে চাইছে। আমার যে বড় একটা বোন আছে, ওকে পর্যন্ত এই কথা বলেনি যে আজকে আমার বিয়ে। ওই যে বলছি না, আমার বাবা এক কথার মানুষ। আমি রাগে বিয়ের কাপড় না পরে গিয়ে গাড়িতে বসলাম। আবুকে ছোট করে একটা মেসেজ দিলাম। সেখানে লিখলাম, আমাকে বাবা জোর করে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে পিচ্চি একটা মেয়ের সাথে। শুধু এতটুকু জেনে রাখ, যদি উল্টাপাল্টা কিছু হয় না আমার সাথে, আমি কিন্তু আত্মহত্যা করব। বাবা গাড়ির দরজা খুলে আমার পাশে বসে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বিয়ের কাপড় কই? তুমি বললে 1 মিনিটের ভিতরে গিয়ে গাড়িতে বসতে, এজন্য কাপড় চেঞ্জ করার সময় পাইনি। বাবা একটা রুমাল বের করে আম্মুকে বলল, ওর চোখ বেঁধে দাও, ও বিয়ে করবে ঠিকই, বউ দেখতে পারবে না। বউ দেখলে ওখানে গিয়ে নাটক শুরু করবে। ছেলেটার সাথে এটা করা ঠিক হচ্ছে? আমাদের আদরের একমাত্র ছেলে। কি ঠিক আছে কি ভুল তা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি? যা বললাম তাই করো, এত বেশি কথা বলো না। বাবার কথা মতো আম্মু তাই করলো। আমি শুধু একটা জ্যান্ত লাশের মতো সব কিছু সহ্য করছি। আমার বাবা এবং মা আমাকে খুব আদর করে, কিন্তু হঠাৎ করে আমার বাবার যে কী হয়েছে এটাই আমি বুঝতে পারছি না। গাড়ি থামতে আম্মু আমার হাত ধরে বলল, আমার হাত ধরে রাখবি, আমি তোরে নিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নামতেই কে জানে বলল, ও বিয়াই এসেছেন তাহলে, কিন্তু ছেলের চোখ বাঁধা কেন? উত্তরে বাবা বললেন, কারণ ছাড়া আমি কিছু করি না। আগে চলেন বিয়ের কাজটা শেষ করে আসি। আমাকে আম্মু নিয়ে একটা কোনো জায়গায় বসালো। তবে আমার চোখ বেঁধে রাখার কারণে আমি কিচ্ছু দেখতে পারছি না। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে, কিন্তু বাবা এখানে থাকার কারণে আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ করে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম। তাহলে কি আমি বেঁচে গেলাম? মেয়েটার বিয়ের বয়স হয়নি, এজন্য হয়তো পুলিশ এসেছে। আর এটা তো বাল্যবিবাহ হবে। তাহলে কি আমি এবার বেঁচে যাব? ঝাঁঝরালো কণ্ঠে বলল, মেম্বার সাহেব, আপনার মাথা গেছে নাকি? পিচ্ছি একটা মেয়ের সাথে আপনি আমার বিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আইনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে মেম্বার সাহেব। আর আপনি তো শিক্ষিত একটা মানুষ, আপনার ছেলে হয়তো বেশি লেখাপড়া করে নাই, এই জন্য ওইসব জানেও না, কিন্তু আপনি তো জানেন নাকি? এমনটা করা কি ঠিক হচ্ছে বলুন? বাবা শুধু বলল, আমি যা করতে আসছি তা করতে দেন।
নইলে আমাকে তো চিনেন, এখন হয়তো আমাকে আটকে দিবেন, কিন্তু রাত হলেই সব কয়টা লাশ বের হবে থানা থেকে। কে এই খবর দিছে জানি না, যদি আমার কানে এই খবর আসে তাহলে ওর পরিবার সহ কেটে দিব। আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা। গ্রামের সবাই আমাকে জিল্লু বলে ডাকে, কিন্তু পর্দার আড়ালে আমার আরেকটা নাম আছে, এটাও তো আপনাদের জানা। বাবার এই কথা শোনার একটু পরে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম। হয়তো পুলিশ ভয় পেয়ে চলে গেছে। আমি চুপচাপ বসে আছি। কাজী কি যেন লেখালেখি করছে আর বলছে। যখন আমাকে কবুল বলতে বলল, আমি বাবার ভয়ে সুন্দর মতো কবুল বলে দিলাম। একটু পরে আমার পাশ থেকে পিচ্ছে পিচ্ছে কণ্ঠে কবুল বলতে শুনলাম। তার মানে মেয়েটা তো আসলেই পিচ্ছি। আমার মেজাজ একদম বিগড়ে গেছে, শুধু রাগ দেখাতে পারছি না। কবুল বলার 1 মিনিট পরে আম্মু আমার হাত ধরে বলল, বাবা চল, এখন আমাদের যেতে হবে। আম্মু খাবো না কিছু? বিয়ে করতে এসে কি? বাড়িতে কি আমরা তোরে কিছু খাওয়াই নাই যে বলিস খাবো না কিছু? বাবার কথা শুনে আমি আবারও মাথা নিচু করলাম। আশ্চর্যের বিষয়ে যে আমার চোখের উপর থেকে রুমাল সরতেই দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আম্মু আব্বু গাড়ির ভিতরে বসে আছে। বাবা ইশারা করে বলল, এটা নিয়ে বাসায় চলে আয়, বেশি দেরি করিস না আবার। গাড়ি চলে যেতে আমি পিছনে তাকালাম, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে পেলাম না। এত বড় বিল্ডিং বাড়ি, তাও আবার মেয়েকে এভাবে বিয়ে দিচ্ছে। কাহিনী তো কিছু না কিছু আছেই। আমি রিক্সায় বসে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। হঠাৎ করে এত কিছু হয়ে যাবে ভাবতেও পারিনি। স্কুলের মাঠে বসে পুরাতন বন্ধুদের কল দিলাম। আমার বেস্ট ফ্রেন্ড বলতে দিয়া আর রাতুল, ওরাই একমাত্র আমার ছোটবেলার সঙ্গী। রাতুল এসে আমার পাশে বসে বলল, কিরে দেয়া কোথায়? ওকে কল দিস নাই? দিয়েছি, আসবে বলল। বিয়েটা একা একা করে নিলেই, আমাদের বললেও না একবার? মাথা গরম করবি না। এমন বিয়ে করছি যে বউ গেছে গাড়ি দিয়ে, আর আমি এসছি রিক্সা দিয়ে। কিছু খেতেও পর্যন্ত পারলাম না। এর মাঝে পিছন থেকে দিয়া আমাকে মারতে শুরু করলো। ওর কথা শুধু এতটুকুই যে আমি কেন ওকে বলিনি যে আমি বিয়ে করছি। কোনো মতে দিয়াকে থামিয়ে দিলাম, কিন্তু ওর পিছনে আরেকটা মেয়েকে দেখলাম। দিয়াকে ইশারা করে বললাম, কিরে ওই মেয়েটা আবার কে? আমাকে একা একা বের হতে দেয় না, আর ও আমার ফুফাতো বোন, ওকে নিয়ে আসছি। এত সুন্দর বোন আছে তোর, আমাকে বলবি না আগে? দেখ রাতুল, মজা করিস না। এখন বল, আমাদের বললি না কেন যে তুই বিয়ে করলি? এর মাঝে ফোনটা আবার টুংটুং করে বাজতে লাগলো। ফোন হাতে নিয়ে দেখি বাবা কল করেছে। আমি ফোন রিসিভ করে বললাম, জি বাবা বলেন, কি হয়েছে? আমি একটু বন্ধুদের সাথে। কতদিন বলছি বন্ধুদের সাথে এত আড্ডা দেওয়ার দরকার নাই। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের যেই ক্ষেত্রে বড় বড় গাছ লাগানো হয়েছে ওখানে গিয়ে পানি ছেড়ে দিয়ে আয়, আর আগাছা একটু পরিষ্কার করিস। ফোনটা কেটে আবার হতাশে নিচে বসলাম। দিয়ে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? কি আর হবে, প্রতিবারের মতো যা হয়। কাজে যাবি? যেতে হবে। দিয়ে মন খারাপ করে বলল, আসছিলাম একটু আড্ডা দিব, তুই চলে যাবি? আচ্ছা যা, সমস্যা নেই। আমি একটা জিনিস বুঝলাম না, তোদের এত টাকা থাকতেও তুই কাজ করিস? আমি মন খারাপ করে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছি মাঠ থেকে। ওরা বসে আছে। দিয়ের বান্ধবীর সামনে যেতে আমার হাত থেকে সিগারেট নিয়ে বলল, এগুলো খাবেন না, এগুলো খুব খারাপ, শরীরের ক্ষতি করে, ফালতু জিনিস। দিয়ের বান্ধবীর দিকে এক নজর তাকিয়ে আবার হাঁটতে লাগলাম। মাঠে গিয়ে কাজ করতে করতে রাত হয়ে গেল। পুরো শরীরে কাদা লেগে আছে। বাসার সামনে যেতেই আম্মু পানির ছোট পাইপ এনে আমার সামনে ধরে বলল, আমাদের এর একটাই ছেলে, কত করে বলি কাউকে টাকা দিয়ে রাখো কাজ করার জন্য। আমি বললে বলে এত স্বাস্থ্যবান শরীর দিয়ে কি করবে? বসে বসে খেলে পরে কাজ করতে মন চাইবে না। বাবা তুই আর কাজে যাবি না। গলা টিপে মেরে ফেলতে পারো না, তাহলে তো মুক্তি পাও। মন যা চাই তাই করো। ওকে পিসি একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছো, তাও আমাকে কিছু বলো নাই। তারপরে বললে কি করবি তুই? আবু চিৎকার দিয়ে বলল, আমাকে রাগাবেন না বলছি বাবা, নইলে আমি কি করব জানেন তো। বাবার কিছু বলেনি। আপুর কথা শুনে চুপ হয়ে গেল। আপু আমাকে সুন্দর করে গোসল করিয়ে বলল, মন খারাপ তোর ভাই? না রে। যা হবে পরে দেখা যাবে, যা গিয়ে কাপড় চেঞ্জ করে আয়। আমি কাপড় চেঞ্জ করে টেবিলে বসলাম। সবাই টেবিলে বসে আছে, শুধু পিচ্ছি বাদে, মানে যাকে আমি বিয়ে করেছি, আমার বউ। আজকালের মেয়েদের বিশ্বাস করতে নেই, না জানি বিয়ের আগে কি কি করে বেড়ায়। তাছাড়া তুই পিসি মেয়েকে বিয়ে করলি, আমি মনে করি ভালোই হয়েছে। ধীরে ধীরে ও বড় হবে আর তোর প্রতি ভালোবাসা বাড়বে, চেনা জানা হয়ে যাবে, সাথে বিশ্বাসও বাড়বে। থাক, আর কারো পক্ষ নিতে হবে না তোর। খাবারের মাঝে পানি দিয়ে বললাম, থাক তোরা, আমি গিয়ে ঘুমাই। পেছন থেকে আপু বলল, মেয়েটা এখনো পিসছি, দেখিস আবার বেশি কিছু করতে যাবি না। আপুর কথা শুনে আমার শরীরে আগুন জ্বলে উঠল। ও আমার আপু নাকি দুশমন? দরজা খুলে ভেতরে যেতেই
বিছানার উপর থেকে আওয়াজ আসলো। এ কি, আপনি ভেতরে আসছেন কেন? আপনার মতলব কি বলেন তো? আমি বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে, তবে ওর কোলে আবার একটা ছোট্ট বাচ্চাও আছে। কাহিনী তো আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আবার বলল, এই ভাইয়া, আপনি এই রুমে আসলেন কেন? কি চাই আপনার এখানে? কি আমি তোমার ভাইয়া? ভাইয়াই তো। আপনি আমার বড়, সেই হিসাবে তো ভাই। আমার সাথে না তোমার এতটুকু বলতে পার আটকে গেলাম, আর বললাম না। আচ্ছা, আপনার সাথে আমার কি বিয়ে হয়েছে? মেয়েটার পিচ্ছে কণ্ঠের কথা শুনে আমি আটকে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মেয়েটা আবার বলল, ও, আপনি এখানে আমার মেয়েকে দেখতে এসেছেন, তাই তো? আমি চোখ বড় বড় করে বললাম, আমার মেয়ে মানে কি বলছো তুমি এসব? তুমি আবার মেয়ের মা হলে কবে, কিভাবে? বারে, আপনি জানেন না ও আমার আপুর মেয়ে? আপু মারা গেছে 1 সপ্তাহ হয়েছে। ওর শ্বশুরবাড়ির কেউ এই বাচ্চাটা রাখতে চাইছে না, আবার আমার সৎমা ওকে রাখবে না। এই জন্য আমি নিয়ে আসছি, আর এখন থেকে ও আমার মেয়ে। জানেন, আপু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আজকে ও নাই। ও ছাড়া এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না। এই কথাগুলো বলতে বলতে মেয়েটা কান্না করে দিল। মেয়েটার কান্না দেখে আমার কেমন যেন মায়া লেগে গেল। মুখ দিয়ে আমার কোনো কথাই বের হচ্ছে না। আমি প্রশ্ন করলাম, তোমার নাম কি? মুহূর্তের ভেতরে মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে বলল, বলবো না আমি আপনাকে আমার নাম? ছোট থাকতে আমার আপু বলতে অচেনা কাউকে কোনো কিছু বলবে না, আর যদি ভুলেও কিছু বলে দাও তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। আপনি আমাকে একা পেয়ে মারবেন না তো? আপনার আম্মু বলল আপনি নাকি আমার স্বামী। আচ্ছা, স্বামী মানে কি? আবার আমার বান্ধবীরা বলল বিয়ের পর নাকি আমি স্বামীর আদর পাবো, আমার সংসার হবে, আমার বাচ্চাও হবে। সত্যিই কি আমি? ব্যাস, আর কিছু বলতে হবে না তোমায়, এখন ঘুমাও। আমি ঘুমালে আপনি আমাকে মেরে ফেলবেন তো? ওই কি যে কয়, হ্যাঁ, আমাকে ধর্ষণ করে মেরে ফেলবেন, তাই তো? প্লিজ এমন করবেন না। আমার মেয়েকে কে দেখবে আমি মরলে? আমি রাগ দেখিয়ে বললাম, এত কিছু জানো তাহলে এখান থেকে পালিয়ে চলে যাচ্ছ না কেন? তুমি গেলেই তো আমি মুক্তি পাই। আমার দাদি বলছে আজকে রাতে আপনি আমার সাথে যা কিছু করেন না কেন, আমি যেন মুখ বুজে সহ্য করি, কোথাও যেন আমি পালিয়ে না যাই। এর মাঝে পিচ্চি মেয়েটা কান্না করতে শুরু করলো। রুমে এসেছি কই একটু ঘুমাবো, দিল সব কিছু শেষ করে। শুধু করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। কি হলো, ওর কান্না থামাচ্ছে না কেন? আমি পারছি না তো, আর কিভাবে কান্না থামাতে হয় তাও আমি জানি না। ও হ্যাঁ, ও হয়তো দুধ খাবে, আপনি একটু আপনার দুধ খাওয়াবেন? আমি চিৎকার দিয়ে বললাম, আপু তুই এখান থেকে ওকে নিবি নাকি আমি কিছু একটা করে ফেলবো? একথা বলে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলছে না। আপু বাইরে থেকে বলল, একটা বউ সামলাতে পারছিস না, তাহলে কি করে খাবি? বউ সহ বাচ্চা সামলানো শেখ, কেমন? আরেকবার সকালে দরজা খুলে দেব, কেমন? টাটা, বাই বাই। আপু শোন শোন। বাইরে থেকে আর কোনো আওয়াজই আসছে না। পকেটে হাত দিয়ে দেখি ফোনটাও সোফায় ফেলে আসছি। ধুর, বাচ্চাটার কান্নার আওয়াজ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। মেয়েটা কান্না থামাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। উপায় না পেয়ে আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছি। আমার কোলে এসে বাচ্চাটা কান্না থামিয়ে দিল। এই ঘটনা দেখে আমি বোকা হয়ে গেলাম। আপনি তো খুব ভালো, আমার মেয়ে আপনার কোলে গিয়ে কান্না থামিয়ে দিল। ভাইয়া, আমি এখন ঘুমাই, খুব ঘুম পেয়েছে আমার। ঘুমাবে মানে? তুমি ঘুমালে আমি কি করব? আপনি ওকে রাখবেন? আচ্ছা ভাই, সকালে কথা হবে ভাইয়া। মন চাইছে এখন নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলি। কোন দুঃখে যে আমি বিয়ে করতে গিয়েছিলাম। এক কোণা থেকে অন্য কোণে হেঁটে বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ করে আমার পায়ের কাছে কিছু একটা স্পর্শ পেলাম। নিচে তাকিয়ে দেখি আমার পিচ্ছি ও হাত দিয়ে আমার জুতা খোলার চেষ্টা করছে। এটা দেখে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? ভাইয়া জুতা ছাড়েন, মনে হচ্ছে আপনার খুব কষ্ট হয়েছে, আর বেশি রাত জাগলে শরীর খারাপ হবে। ঘুমিয়ে পড়েন কেমন? আর সাবধানে আমার কাছে যাওয়ার চেষ্টা করবেন না, আমি কিন্তু মারতে পারি খুব পরে। আর কিছু বলতে হবে না, যাও গিয়ে ঘুমাও। ভাইয়া, আপনি কই ঘুমাবেন? তোর কোলে ঘুমাবো, ফালতু মেয়ে, জাগিয়ে ঘুমা। মেয়েটা এক প্রকার ভয় পেয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে পিচ্চি বউয়ের পাশে ওকে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। ঘুম ঘুম চোখে পাশে একবার তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও আমি আমার পিচ্চি বউকে দেখতে পাচ্ছি না। ইস, যদি মেয়েটা ওদের বাড়িতে চলে যেত তাহলে আমি একটু শান্তি পেতাম। এমন পিচ্চি বউ আমার দরকার নেই। ছোট থেকে আমার ইচ্ছা ভালোবেসে কাউকে বিয়ে করা, কিন্তু বাবার কারণেই একটা ইচ্ছেই পূরণ হলো না। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে বললাম, আম্মু নতুন বউকে দেখছি না যে বাসায়, আর তাছাড়া আমি ওকে তেমন কিছু বলিও নাই। এখানে আবার দেখো আমাকে আবার দোষারোপ করবে না। না বাবা, তোর কোনো দোষ নেই, আমরা সব দেখছি। তুই তো বাচ্চা সামলাতেই বিজি। তোমরা সব কিছু দেখেছো মানে?
আমি তোর রুমে গোপন ক্যামেরা লাগিয়েছিলাম, আর লাগাবো না কেন? পিচ্ছি একটা মেয়ে, তুই যদি উল্টাপাল্টা কিছু করে ফেলিস। কিন্তু আমরা দেখলাম আমার ভাই বাচ্চা সামলাতেই বেশি। আমি মন খারাপ করে সোফায় বসে রইলাম। যখন আমি মরে যাব তখন কার রুমে ক্যামেরা লাগাবি? তোরা যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে ব্যবহার করলি, কিছু বলছি না পর্যন্ত আমি। তখন আপু বলল, দেখ ভাই, আমরা তোর জন্য থাক, আর কিছু বলতে হবে না, বহুত হয়েছে। আর হ্যাঁ, এই মেয়েকে কখন আমি বউ হিসেবে মেনে নেব না, যা করার কর তোরা। মেয়েটা সকাল সকাল মন খারাপ করে বাচ্চা করে নিয়ে চলে গেছে, তোর ওকে বউ হিসেবে মেনে নিতে হবে না। তুই শেষবারের মতো ওকে গিয়ে আনার চেষ্টা কর, যদি না আসে তাহলে তুই বেঁচে গেলি, বাবাও কিছু বলতে পারবে না। আইডিয়াটা সুন্দর না? অনেক অনেক ধন্যবাদ আপু তোরে, আমি এখনই যাচ্ছি। বাবা, পাগলামো না করে কিছু খেয়ে নে যা। আমি কারো কোনো কথা না শুনেই সরাসরি একটা রিক্সা নিয়ে শ্বশুরবাড়ির সামনে চলে গেলাম। উঠোনের সামনে যেতে ভিতর থেকে কারো কান্নার আওয়াজ পাচ্ছি। আমি দরজায় টোকা দিতেই শ্বশুরমশাই দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, আরে জামাই বাবা যে, সকাল সকাল তুমি এখানে? শ্বশুর আব্বার সাথে তাল মিলে আমার সেই পিচ্ছি বউ বলল, আপনি এখানে আসছেন কেন? আমি আপনার সাথে যাব না, আমি আজ থেকে এখানেই থাকবো। ফালতু বেটা, আমাকে একা পেয়ে সুযোগ নিতে? তুই যা বলছি এখান থেকে, নইলে আমি তোর মাথা ফাটাবো। পিচ্ছির মুখ থেকে এই কথা শুনে আমার কেমন যেন রাগ হলো। তবু আমি হাসি মুখে বললাম, বাবা, আমার বোধ হয় এখন যাওয়া উচিত। ওনারা আমাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি চলে আসলাম। যাক, ভালোই হয়েছে, আমি মুক্তি পেয়েছি। যাই, দিয়াকে এই খবরটা দিয়ে আসি, ওরা শুনলে নিশ্চয়ই খুশি হবে। আপুকে ছোট করে একটা মেসেজ করে বললাম, কাজ হয়ে গেছে আপু, বাবাকে বলে দিস ডিভোর্সের ব্যবস্থা করে দিতে। যত তাড়াতাড়ি আমি এই বিষয় থেকে মুক্তি পাবো ততই ভালো আমার জন্য। হেঁটে হেঁটে দিয়ার বাসার সামনে চলে গেলাম। গিয়ে দেখি দিয়ার ফুফাতো বোন বসে আছে। আমাকে দেখে বলল, আপুর পরিবারের সবাই মার্কেটে গিয়েছে, আমি একাই বাসায় আছি, আসেন বসেন ভেতরে। না ঠিক আছে, আমি চলে যাব, দিয়ে আসলে আমার কথা বলবে, ঠিক আছে? মেয়েটা বারান্দা থেকে বের হয়ে একটা চেয়ার টেনে এনে আমার সামনে রেখে বলল, ভেতরে বসতে হবে না, এখানে বসেন, আমার একা একা ভালো লাগছে না। আমি চেয়ারে বসতেই মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে বলল, হাই, আমি কবিতা, আপনি? মেয়েটা চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে আমি কোথায় যেন হারিয়ে গেলাম। মুখ থেকে বের হয়ে গেল, আমি কবিতা, আপনার নাম? আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, আরে আমার নাম কবিতা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে মনে হয় সব কিছু ভুলে গিয়েছেন, এজন্য আমার নাম বলছেন। আমি এবার ঠিকঠাক মতো বসে বললাম, ও হ্যাঁ সরি, আমি আবির, আর ডাক নাম লাদেন। আমি আবির ডাকবো, হবে? তোমার ইচ্ছে। আপনাকে লম্বা চুলে খুব মানিয়েছে আবির। বাবা, প্রথমে আমার নাম ধরে ডাকছেন? কবিতা মুচকে হাসি দিয়ে বলল, নাম ধরে ডাকলে ভালোবাসা বাড়ে, জানেন তো? আমি বিবাহিত ছেলে, এটাও জানেন তো নাকি? মুহূর্তের ভিতরেই কবিতা মুখ কালো করে বলল, ও, আমিও তো ভুলেই গিয়েছিলাম। মন খারাপ করতে হবে না, ওই মেয়ে চলে গেছে, আমার সাথে সংসার করবে না। আর ও সংসারের কি বোঝে, পিচ্ছে একটা মেয়ে। আমার তো চাই তোমার মতো সুন্দরী একটা বউ থাকবে আমার, যাকে দেখলে মন চাইবে শুধু দেখতেই থাকি। আচ্ছা, একটা প্রশ্ন করব? কবিতা খুব আগ্রহ নিয়ে বলল, হুম, করেন, যত ইচ্ছে তত করেন, না করেছে কে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে কবিতা? আছে তো। সত্যি আছে? দাঁড়ান, আপনাকে পানি এনে খাওয়াচ্ছি, দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছেন। লাগবে না, আমি ঠিক আছি। কবিতা ভিতরে কি একটু পর একটা আয়না এনে বলল, আমার বয়ফ্রেন্ডকে দেখবেন? দেখাও দেখি। দেখা দেখা, আমিও দেখতে চাই। দিয়ে আসার আর সময় পেল না। দিয়ের কথা শুনে কবিতা একটু পিছিয়ে গেল। দিয়ে আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে আছে। তুই ভিতরে আয়, তোর আজকে খবর আছে। আর তুই কতক্ষণ হলো এখানে আসলি? আঙ্কেল আন্টি কই, দেখছি না যে। দিয়ে আমার হাত টেনে ভিতরে নিয়ে গিয়ে বলল, তুই এসব কি শুরু করলি? তোর মাথাটা কি গেছে? মাথা যাবে কেন, মাথা তো ঠিকই আছে। আর বাই দ্য ওয়ে, কবিতা কিন্তু সেই মানুষটা সুন্দর। দেখ, তুই বিবাহিত। বিয়ে করেছি, কিন্তু বউ তো চলে গেছে, এখন আমি মুক্ত। দোস্ত, তুই তো জানিস আমার প্রেম করে বিয়ে করার খুব ইচ্ছে। প্লিজ প্লিজ তুই চলে যা এখান থেকে বলছি। এমন করিস কেন বল? এটা কি তোর পুতুল খেলা মনে হয় যে মন যা চাইবে তাই করবি? একটা মেয়ের জীবন তো অলরেডি গেছে, এখন কি তুই চাস আমার বোনের? ও যদি ফিরে আসে তাও আমি ওর সাথে সংসার করব না। হঠাৎ করে কি হলো বল তোর? কিছু হয়নি, যা বললাম তাই কর। টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য ঠান্ডা কিছু নিয়ে আসছি। আমি টেবিলে বসতেই কবিতা আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, সত্যি কি আমাকে আপনার পছন্দ হয়? আর এটা জানেন তো,
বিয়ে বলেন আর প্রেম যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো ছেলে খেলা না। আমি কবিতার কথা শুনে বসা থেকে উঠে পা ভাঁজ করে নিচে বসে বললাম, হবেন কি আমার? আমি থাকবো শুধু আপনার, ভালোবাসবো চিরদিন, হারিয়ে যাব না কোনো দিন। হারিয়ে গেলে ফিরিয়ে নেবেন, বুকের কাছে যত্ন করে রেখে দেবেন। বাংলাতে যদি বলি তাহলে হবে আমি তোমাকে ভালোবাসি, ইংরেজিতে বললে হবে আই লাভ ইউ, আর সংখ্যায় বললে হবে 143। মোট কথা হলো আমি তোমাকে ভালোবাসি। অল্প দেখাতে আমি তোমার প্রেমে পড়ে যাব, কখন এটা ভাবিনি। ওই কি যেন একটা গান আছে না, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। এত কিছু বলার এত সময় নেই, সংক্ষিপ্ত আকারে বলতে চাই, হতে চাই তোমাতে মগ্ন, হবে কি আমার স্বপ্নে সে রাজকুমারী অরণ্য। কবিতা মুখে হাত দিয়ে বলল, প্রপোজটা এতটাও সুন্দর হয়নি, তাও বলি ভালো হয়েছে, কিন্তু আপনার বিয়ে করাবো। ওকে ডিভোর্স দিয়ে দেব, ওর সাথে সংসার করলে তো আমি, বিশেষ করে চলে গেছে, তাছাড়াও আমার সাথে কখনো থাকবেও না। আমার কথা শুনে কবিতা আমার হাত ধরে বলল, হব তো। আসলে আপনাকে আমার একটু একটু পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারি না। দিয়াকে দেখে কবিতা দূরে চলে গেল। দিয়ে আমার হাতে কোকের বোতল দিয়ে বলল, এইটা কি ঠিক হচ্ছে আবির? ও এখনো এত কিছু বোঝে না। দিয়া, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? আমি মুখে একবার যা বলি তাই হয়, জানিস তো। আমি বলেছি মানে বলেছি। আচ্ছা প্রেম পরে করিস, এখন বাসা যা, আন্টি পরে আমাকে বকা দিবে। আমি কবিতার দিকে তাকিয়ে বললাম, তাহলে গেলাম আমি, অন্য কোনো দিন কথা হবে। বাসা থেকে বেরিয়ে খুশিতে নাচতে লাগলাম। যাক, তাহলে কাজ হয়েছে। কবিতার মতোই সুন্দরী একটা মেয়ের সাথে যে প্রেম করতে পারবো। বাসায় যেতেই সবাই আমাকে বকাঝকা করতে লাগলো, কেন আমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি। আমি চুপচাপ রুমে চলে গেলাম, কারো কথা জবাব দেইনি। 5 দিন ধরে আমি কবিতার সাথে চুটিয়ে প্রেম করছি। নতুন নতুন প্রেম হলে যা হয় আর কি। আজকে সকালে কবিতাকে নিয়ে বের হয়েছি ঘুরবো বলে। কিছুটা পথ সামনে যেতেই দেখলাম আমার সেই পিচ্ছি বউ আর কয়েকটা মেয়ে হেঁটে হেঁটে কোথাও যেন যাচ্ছে। মেয়েগুলো আমাকে দেখে দুলাভাই বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে দেখে প্রশ্ন করলো, দুলা ভাই, এই মেয়েটা কি আপনার সাথে? আপনি আমার বান্ধবীকে রেখে অন্য কাউকে নিয়ে ঘুরছেন, এটা কিন্তু ঠিক না দুলা ভাই। এক্সকিউজ মি, আপনারা কারা? আপনাদের তো চিনলাম না, আর আমাকে দুলাভাই বলছেন কেন? রাস্তা থেকে সরেন বলছি। মেয়েটা আবার বলল, দিবা, দেখ দেখ তোর স্বামী তোকে চিনতে পারছে না, আবার বলে রাস্তা থেকে সরেন। ও তাহলে এই মেয়ের নাম আদিবা? আমার সাথে আবার মিলে নাম রাখেননি তো? জানো, চলো আমরা আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না, চলো সামনে গিয়ে বসে ফুচকা খাই। আদিবা ধীরে ধীরে আমার সামনে এসে বলল, এই মেয়েটাকে? আমি ঠাস করে আদিবার গালে একটা চট দিয়ে বললাম, রাস্তা থেকে সর বলছি, একদম আমাকে বিরক্ত করার চেষ্টা করবি না। আমি কবিতার হাত ধরে সামনে চলে গেলাম। আদিবাকে চট দেওয়া আমার উচিত হয়নি, হঠাৎ করে কী যে হলো আমার এটাই বলতে পারিনি। কবিতাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজার সামনে বাবা দাঁড়িয়ে আছে। প্রতিবার বাবাকে দেখে একটু ভয় ভয় লাগতো, কিন্তু আজকে একটু ভয় লাগছে না। বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘোরা কি ঠিক? আমি সরাসরি উত্তর দিলাম, এমন পিচ্ছি বউ আমার দরকার নেই, ওর সাথে আমি সংসার করব না। ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিতে পারি ততই আমার জন্য ভালো। আমার কথা শোনার সাথে সাথেই বাবা লম্বা একটা লাঠি নিয়ে এসে আমাকে মারতে লাগলো। আপু আম্মু বাবাকে আটকে ভিতরে নিয়ে গেল। আপু এসে আমাকে ধমকাচ্ছে আর বলছে, ধীরে ধীরে বাবাকে বুঝিয়ে বলতে হবে না, আর তুই মনে করলে বেঁচে যাবে, তুই গিয়ে দেখ তোর বউ আবার আসছে। আমি এক ঘাঁটি রাগ নিয়ে বাসার ভিতরে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আদিবা 4 হাত পা 4 দিকে দিয়ে শুয়ে আছে আর মনের সুখে গুনগুন করে গান গাইছে। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। ভালো করে দরজা লাগিয়ে লম্বা একটা লাঠি নিলাম। ওর কারণে বাবার হাতে মার খেয়েছি, ওকে কি আমি এত সহজেই ছেড়ে দেব? হঠাৎ করে আদিবা আমার হাতে লাঠি দেখে লাফিয়ে উঠে বলল, আপনি কি করতে চাইছেন বলেন তো? আমি কি করতে চাইছি না, দাঁড়া আজকে তোর বিয়ের শখ মেটাচ্ছি। এ কথা বলে আদিবাকে আমি মারতে লাগলাম। আদিবা জোরে জোরে চিৎকার করে কান্না করছে। দরজার ওপাশ থেকে সবাই মিলে আমাকে শত দোহাই দিয়ে বলছে ওকে ছেড়ে দিতে। পিচ্ছে একটা মেয়ে এত কিছু নাকি বোঝে না, কিন্তু আমাকে মার ঠিকই খাওয়াইছে। আদিবা আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে বলল, আমি আর জীবনেও কখনো আপনার সামনে আসবো না। আপনি যা ইচ্ছা তাই করেন, অন্তত আমার মেয়ের জন্য আমাকে ছেড়ে দিন। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, প্লিজ ছেড়ে দেন আমাকে। আমি বাবাকে কত করে বুঝিয়ে বলছি আমাকে বিয়ে দেবেন না, দরকার পড়লে আমি ইনকাম করে চলবো, কিন্তু বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে। এখানে আমার কোনো দোষ নেই, প্লিজ ছেড়ে দেন আমাকে, আল্লাহ দোহাই লাগে আপনার। আমি আদিবার চুল টেনে ধরে বললাম, আমার বাসার সামনে কখনো আসবে না, আমি তোর বউ হিসাবে মানি না। আদিবা কান্না করতে করতে বলল, দাদি বলল মেয়েদের বিয়ে নাকি একবারেই হয়, আমি তো কোনো অপরাধ করি নাই। তুই কোনো অপরাধ করিসনি? দাঁড়া
আমি আবারও আদিবাকে মারতে লাগলাম। এবার আদিবাকে জোরে জোরে মারতে লাগলাম। হঠাৎ দেখে আদিবা হুঁশ হারিয়ে নিচে পড়ে গেল। এদিকে আবার বাবা দরজা ভেঙে ফেলবে অবস্থা। যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, না, অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। নিচে তাকিয়ে দেখি আদিবার মাথা পেটে রক্ত বেরোচ্ছে। ধুর, এসব দেখে আমার কি? আমি জানালা দিয়ে লাফিয়ে বাইরে চলে গেলাম। 2-1 দিন আর বাসায় ফেরা যাবে না। যা করেছি বেশ করেছি। আমি কবিতাকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আর আমাদের মাঝে যে আসবে তাকে খুন করে ফেলবো। রাতুলের বাসায় গিয়ে দেখি ও বসে বসে খাবার খাচ্ছে। আমাকে দেখে বলল, কিরে, তুই এখানে? আর ওই ঠান্ডায় তোর শরীর থেকে ঘাম ঝরছে, কাহিনী কি? নাকি কবিতার সাথে কট? আরে না, এসব কিছু না। তবে কি মামা, তুমি মামা খুব বড় শিয়ানা। বউ রেখে আবার গার্লফ্রেন্ডের সাথে প্রেম? বাসা থেকে পালিয়ে আসলাম। রাতুল খাবার রেখে চোখ বড় বড় করে বলল, কি আর কেন? আমি রাতুলকে সবকিছু বলে বললাম, আমার রাগ উঠলে জানিস তো আমি কি করি? দেখ, কবিতা তোর গার্লফ্রেন্ড আর আদিবা তোর বউ। বাহিরের কোন মেয়ের জন্য? বাইরের মেয়ে বলিস কাকে রাতুল তুই? কবিতা সম্পর্কে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি রাতুল। রাতুল আমার রাগ দেখে ভয় পেয়ে গেল। ও হাসি দিয়ে বলল, ছাড় তো এসব, আয় দুইজনে মিলে আগে কিছু খেয়ে নেই। আমি খাবো না বলে ঘুমোতে চলে গেলাম। ভিতরে গিয়ে বিছানায় শুয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে দেখি কবিতা আমার পাশে একটা চেয়ার নিয়ে বসে আছে। আমি কবিতার দিকে তাকিয়ে বললাম, কবিতা, তুমি এখানে কি করো? বাসা থেকে ঝামেলা করে আসছো না? আমি মন খারাপ করে বললাম, কবিতা আমার মাথার চুল ধরে বলল, আপনি এমন করলেন কেন? পারিবারিক বিষয় পারিবারিক ভেতরেই সমাধান। তুমি এখানে কেসব বলতে আসছো? এমনিতে আমার মাথা ধরে গেছে। আমি খাবার নিয়ে এসেছি, আসো কিছু খেয়ে নাও। আর দিয়া আপু বাহিরে বসে আছে। আমি বিছানা থেকে নেমে বাহির হলাম। দিয়ে আমার কাছে এগিয়ে এসে ঠাস করে আমার গালে একটা চোট দিয়ে বলল, মন যা চায় তাই করবি? আর তোর কবিতাকে বিয়ে করতে হবে এটা কোনো কথা? কবিতার থেকে কি তোর বউ কম সুন্দরী? আমি আন্টির কল পেয়ে বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি মেয়েটা বেহুশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। আন্টি তো কান্না করতে করতে শেষ। এমনটা কেন করলি? আমি চেয়ার টেনে বসে বললাম, জানি না কেন এমন করছি, তবে আমি কবিতাকে ভালোবাসি, ওকে আমার লাগবে। আমি আর কিচ্ছু জানি না। দাঁড়া, তোরই কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। কবিতা, তুই বাসায় যা, গিয়ে সব কিছু রেডি কর, আজকে বিদায় হবি। দিয়ার কথা শুনে কবিতা এবার ভয় ভয় আমার দিকে তাকালো। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, বেস্ট ফ্রেন্ড হয়ে এমন করবি? তুই কি চাস তোর সাথে সম্পর্ক ছিন্ন করি আমি? এতদিন কিছু বলি নাই আমি, কিন্তু আজকে বলছি, তোর মতো বলদ ছেলের সাথে বেস্ট ফ্রেন্ড করেছি, এটা তোর ভাগ্য বলতে পারিস। আর তুই আমার বোনকে বিয়ে করবি? আগে আমার বোনের যোগ্য হ, শালা খ্যাত কোথাকার। আপু, এভাবে বলতে পারলি তুই? দিয়া কবিতার হাত ধরে বলল, আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, চল এখান থেকে। পিচ্ছি একটা মেয়েকে এভাবে মারতে পারলো, ওর কি একটুও মায়া লাগে নাই? মেয়েটার অবস্থা দেখে আমারই তো খারাপ লাগছে। আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি। চোখ থেকে কখন যে পানি পড়তে লাগলো আমি বলতে পারিনি। দিয়া আমাকে এভাবে বলতে পারলো। রাতুল আমার পাশে বসে বলল, রাগ করিস না, ও হয়তো রাগের মাথায় এসব বলেছে। আর তুই মেয়েটাকে মারতে গেলি কেন? বুঝিয়ে বললে কি হতো? আমি চোখের পানি মুছে দাঁড়িয়ে বললাম, যাই রে এখন, পরে দিয়ার মতো তুইও কিছু বলে ফেলিস যদি। কই যাবি? কোথাও যেতে হবে না। যতদিন পর্যন্ত এই বিষয় সমাধান না হবে ততদিন পর্যন্ত তুই এখানে থাকবি। না, যেতে হবে। মাথা ঠান্ডা করে বস এখানে। আমি মাথা নিচু করে বসে আছি, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। চা খাবি? বানিয়ে নিয়ে আসবো? নিয়ে আয়, হলে ভালোই হয়। আর শোন, বল। কবিতার সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিস। আমি আর কখনো দিয়ার সাথে কথা বলবো না। বাসা থেকে কেউ আসলে বলবি আমি এখানে নেই। আজকে 5 দিন হলো আমি রাতুলের বাসা থেকে বের হই না। এদিকে কবিতার সাথে আমার কথা হয় না। মনটাকে কিভাবে শান্ত করছি এটা শুধু আমি একমাত্র জানি, কিন্তু পরিস্থিতি আমার মেনে নিতে হবে। আদিবের সাথে এমনটা করা আমার একদম উচিত হয়নি, ভুল করে ফেলেছি। আপু প্রতিদিন এখানে আমাকে খুঁজতে আসে, কিন্তু আমি যাই না। বিকালে রুমে শুয়ে আছি, তখন রাতুল বলল, মামা ভিতরে আসবো? আয়। রাতুল আমার পাশে বসে বলল, তোর আপুর কান্না দেখলে আমার খুব মায়া লাগে। তোরে খুঁজতে খুঁজতে সবাই হয়রান হয়ে যাচ্ছে। আগামীকাল শহরে চলে যাব, গ্রামে থাকবো না। তুই কবিতার সাথে। বহু চেষ্টা করেছি আমি, দিয়াকে বললেই রেগে যায়, আরও যা ইচ্ছা তাই বলে আমাকে। আমি একটা জিনিস বুঝলাম না, এতদিনের বেস্ট ফ্রেন্ড এর সম্পর্ক আমাদের আর ও কিভাবে পারলো? মানুষ বহুরূপী, জানিস তো এটা।
তবে দিয়ার থেকে আমি এটা কখনো আশা করিনি। বন্ধু হিসাবে তরে আমি একটা কথা বলবো, রাখবি আমার কথা? দেখি, বল আগে। না, আগে বল, রাখবি? আচ্ছা, যা রাখবো। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় অচেনা এক ব্যক্তি আমাকে ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি উনি তোর শ্বশুর। আমি কথা বলতে চাই নাই, কিন্তু উনি আমার হাত ধরে কান্না করে দিয়েছে। শুধু এতটুকুই বলেছে, তুই যেন শেষবারের মতো ওনার মেয়ের সাথে দেখা করিস। তবে আমি জানি না শেষবারের মতো বলল কেন। আমিও চাই তুই যা, সংসার করতে না চাইলে না করবি। আমি যাব তোর সাথে, চল। রাতুল, তুই কিন্তু আমাকে... আমার কথা রাখবি, বললি মনে আছে তো? এখন না করলেও হবে না, চল গিয়ে দেখি কি হয়েছে। আমি মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করে বললাম, আচ্ছা ঠিক আছে চল। তবে আমি এই মেয়ের সাথে সংসার করব না, এটা বলে দিবি। আর তোর উপর একটা দায়িত্ব দিই, আমাকে কবিতার বাসার ঠিকানা যেভাবে হোক দিবি। আরে বন্ধু, হয়ে যাবে, চিন্তা করিস না। আমি রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কিছু কিনিনি, যা কিনেছে রাতুল। শ্বশুরবাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। কেমন যেন ভয় ভয় লাগছে আমার। আমি ওনার মেয়েকে মেরেছি, তাও আবার এই বাসায় আসছি। রাতুল আমাকে দেখে বলল, বিয়ের পর তুই তোর বউকে মারবি, কাটবি, তোর বিষয়। এই নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। চল আগে ভিতরে যাই। দরজায় টোকা দিতেই শাশুড়ি আম্মা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে উনি একদম চুপসে গেলেন। উনি হয়তো ভাবতে পারেনি ওনার মেয়েকে এত মারার পরে আমি এই বাসায় আসবো। আদিবার আম্মু আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসার পরেই শাশুড়ি মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার এই একটাই মেয়ে, বাবা খুব আদরের। ওকে তুমি মেরেছ, ঠিক আছে, তোমার বউ তুমি স্বাভাবিক মারতে পারো, এটা তোমার বাবা, কিন্তু তাই বলে এত মারবে? আমার মেয়ে যদি এতই খারাপ হয় আমাদের কাছে ফিরিয়ে দিতে আমরা কি তোমার উপর জুলুম করেছি বাবা? বলো, বলার মতো ভাষা নেই আমার আর। আমার মেয়েটা কালকে চলে যাবে, ওর মেডিকেলে চান্স হয়েছে, দেখো আজকে এই খুশির দিনে। আন্টি, ওর পক্ষ থেকে আমি মাপ চাইছি। আমার বন্ধুর রাগ একটু বেশি, আর রাগের মাথায় কি করে কিছু বলতে পারে না। সেদিন আমার সাথে রাগ করে বাসায় গিয়ে এই অবস্থা করেছে। প্লিজ আন্টি, ওর হয়ে আমি হাত জোর করে মাপ চাইছি, আর এমন ভুল হবে না। আদিবার আম্মু চোখের পানি মুছে বলল, যা হয়েছে বাদ দাও বাবা, তুমি নাকি বাসায় যাও না? তোমার বাবা মা কান্না করতে করতে পেরেশানি হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে বললাম, আম্মা, আদিবার রুমটা... ওকে আবার মারবে না তো? শাশুড়ি মার কথা শুনে লজ্জায় আমি মাথা নিচু করে নিলাম। নিজেকে এখন অনেক বড় অপরাধী মনে হচ্ছে। রাতুল উত্তর দিল, কি যে কন্যা আন্টি, ভাবছি ভাবিকে মেরেছে দেখে ও আজকে 5 দিন তেমন কিছু খায় নাই। আমি কত করে বলছি আসতে, কিন্তু লজ্জায় আসে নাই। ও ওর অপরাধ বুঝতে পারছে। প্লিজ আন্টি, আপনি আর... শাশুড়ি মা আমাকে রুম দেখিয়ে বলল, যাও গিয়ে দেখি শুয়ে আছে। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে হাঁটতে লাগলাম। রুমের ভেতর গিয়ে দেখি আদিবা গোলুমুলো হয়ে 4 হাত পা একসাথে জমিয়ে শুয়ে আছে। পুরো মাথাটা ব্যান্ডেজ করা, হাতের অনেক জায়গায় ফেটে গেছে। না জানি শরীরের অবস্থা কি হয়েছে। অজান্তে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। যে আমি কারো ওপর হাত তুলতাম না, সে আমি কিভাবে মারতে পারলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আমার তাকানো দেখে উনি সরে গেলেন। আমি এবার আদিবার মাথায় হাত রাখলাম। আদিবাকে বলে চোখ খুলে। আদিবাকে বললাম, সে চোখ খুললো। আমাকে দেখে আবার ভয় চোখ বন্ধ করে ফেললো আর বলল, প্লিজ আমাকে মারবেন না, আমি বাঁচতে চাই, আজকে আমার মেডিকেলে চান্স হয়েছে। আমি চুপটি করে আছি বলে আদিবা চোখ খুলে বলল, হে কি আপনি কান্না করছেন কেন ভাইয়া, কি হয়েছে আপনার? আমি হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, যদি তোমার পা ধরে মাপ চাই, মাপ করবে তো? কি রে, তোর নাকি খুব সাহস হয়েছে, আমার নাতিকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলি। আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। এই কথা বলে আদিবার দাদি এসে আমাকে ধীরে ধীরে মারতে লাগলো। তবে উনি শুধু লাঠি আমার শরীরে ফেলছে, কিন্তু আমি আঘাত পাচ্ছি না। আদিবার দাদিকে বলল, দাদি উনি আমার পা ধরে মাপ চাইতে চাইছেন, আবার আমার জন্য কান্না করছে, কি করব বলো দাদি, মাফ করে দিব? দাদি আমার দিকে তাকিয়ে শুধু বলল, দ্বিতীয়বারের মতো যেন আর এমন কিছু না শুনি। তোমার বাবা আমার ছেলের খুব ভালো বন্ধু বলে এই বিয়ে দিয়েছি, যাতে আমাদের সম্পর্ক মজবুত থাকে। আদিবার আম্মু, জামাইয়ের জন্য ভালো কিছু রান্না করো। আদিবা যাওয়ার আগে ও এখানেই থাকবে। দাদি যাওয়ার পর আমি আবার বললাম, আদিবা এখন কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে, কিন্তু ওই মেয়েটা আপনার সাথে... এই মুহূর্তে ওকে এত কিছু বলা যাবে না, এই জন্য শুধু বললাম, ও আমার বন্ধু ছিল, বহুদিন পর দেখা হয়েছে, এই জন্য ওর সাথে কথা বলছিলাম। কিন্তু তোমার বান্ধবীরা এসে আমাকে রাগিয়ে দিল।
জানেন, এতদিনে আমি অনেক কিছু শিখেছি। জামাইকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে যত্নে রাখতে হয়, সব কিছু আমি শিখেছি। আচ্ছা আমি এখন যাই। বাসায় চলে যাবেন আমাকে একা রেখে? তাহলে কি সত্যি সত্যি আমি পর হয়ে গেলাম? আপনি কি নতুন কাউকে বিয়ে করে নেবেন? আরে না, কোথাও যাব না। তোমার আম্মুর সাথে কি একটু কথা বলি। আমি উঠে পড়তে আদিবা আমার হাত ধরে কান্না করে বলল, জানেন, কোনোদিন আমাকে কেউ মারে নাই। আপনার মার খেয়ে আমি হাঁটতে পর্যন্ত পারি নাই। আপনার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু ইউটিউবে দেখলাম স্বামীর সাথে রেগে থাকা যাবে না। কবিরা বলেছেন যদি একটা মেয়ের প্রথম বিয়ে ভেঙে যায় তাহলে তোর জীবন থেকে অর্ধেক সুখ চলে যায়। আমি আদিবার হাত ছাড়িয়ে চুপটি করে বের হয়ে গেলাম। এখানে থাকলে ওকে দেখে আমার মায়া লেগে যেতে পারে। রুম থেকে বেরোতেই শ্বশুর আব্বা সামনে পড়ল। ওনাকে দেখে আমি মাথা নিচু করে নিলাম, কিন্তু উনি আমার ঘাড়ের উপর হাত রেখে বলল, তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়। আশা করি আর এমন কিছু করবে না। তোমার বাবার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল বলেই সম্পর্ক করছি। বাবা, পারলে আমাকে মাফ করে দেবেন। আমি আমার ভুল স্বীকার করছি। বসো, এখানে তোমার সাথে কিছু কথা আছে আমার। জি বাবা, বলুন। আমার একটা ইচ্ছে, বড় হয়ে আমার মেয়ে ডাক্তার হবে, আর ও সেই পথে অর্ধেক চলে গেছে। এখন একটু টাকার সমস্যা। এসব কথা ছাড়ো। আমি এখন আমার মেয়েকে তোমাদের বাসায় দিব না। ও আগে ডাক্তার হবে, পরে। থাক বাবা, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি সব কিছু বুঝেছি। এখন আমাকে বাসায় যেতে হবে। আপনি জানেন তো। আগামীকাল সকালে আমার মেয়ে চলে যাবে, তাই আমি চাই। আরে আঙ্কেল, কোনো সমস্যা নেই। ওর বাসায় আমি বলে দেব। যদি ওর পরিবার জানে ও এখানে, তাহলে সবাই খুব খুশি হবে। আমাকে এখন যেতে হবে। ও থাক বরং। রাতুল আমাকে রেখে চলে গেল। রাতুল ইচ্ছে করে এমন করেছে। এখন একা একা আমি কি করব? আমার অবস্থা বুঝতে পেরে শাশুড়ি মা হাসি দিয়ে বলল, আমার মেয়ের রুমে যান। আর হ্যাঁ, আমি হয়তো ওর শত মা হতে পারি, কিন্তু ওকে আমি খুব ভালোবাসি। বড় মেয়েটা একটা বাচ্চা রেখে মারা গিয়েছে, এখনো সেই দুঃখ কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝে আবার ছোট মেয়ে। যাই হোক বাবা, তুমি ভিতরে গিয়ে বসে। এই প্রধান শ্বশুর বাড়িতে আসছো? আমি ধীরে ধীরে হেঁটে আদিবার রুমে চলে গেলাম। আজকে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কেন বের হচ্ছে না এটাই বলতে পারছি না। আদিবা আমাকে দেখে বলল, এই অল্প বয়সে বিয়ে, তাও আবার ছাড়াছাড়ি মেনে নিতে পারছি না। আপনি ওই মেয়েটাকে পছন্দ করেন না? না মানে। থাক থাক, আর বলতে হবে না। আমি বোকা হতে পারি, কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ তা বোঝার ক্ষমতা আমার আছে। সমস্যা নেই, বিয়ে করেন। আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না। এসব কথা ছাড়ো এখন আদিবা। বাসা থেকে কিছু নিয়েও আসিনি যে চেঞ্জ করব। আমি এক কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারি না। তুমিও উঠতে পারবে না। এক কাজ করেন, আমার সালোয়ার কামিজ পরে ফেলুন, তাহলে খুব সুন্দর দেখাবে। এ পর্যন্ত বলে আদিবা হি হি করে আসতে লাগলো। এই প্রথম আদিবার দিকে নজর গেল আমার। মেয়েটা পিচ্ছি হলে কি হবে? মুখে আলাদাভাবে মায়া মায়া ভাব আছে। আমি আদিবার পায়ের কাছে বসে বললাম, সরি ভুল করার জন্য। মাপ এত সহজে করব না। এখন আমাকে ধরে একটু তুলুন, দেখি আপনার জন্য কি করা যায়। না থাক, তোমার কষ্ট করতে হবে না। তুমি শুয়ে থাকো। আদিবা কারো সাহায্য ছাড়া একাই উঠে বলল, শরীরে হালকা একটু ব্যথা আছে, তবে সমস্যা নেই। আমি হয়তো পিচ্ছি হতে পারি, তবে আমার স্বামী কি চাই এটা অন্তত বুঝি। আমি ছাড়া এখানে আপনি তেমন কাউকেই চেনেন না। আমি শুয়ে থাকলে আপনি পরে। হয়েছে ম্যাডাম, আর কিছু বলতে হবে না। আদিবা রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আদিবা একটা লুঙ্গি আর শার্ট নিয়ে আসলো। আমি আদিবার হাত ধরে বললাম, আস্তে, পড়ে যাবে তো। আদিবা আমার হাত ছাড়িয়ে বিছানায় গিয়ে বসলো। আমার দিকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে নেন। আদিবা এখন গোসল করে নেই? আমার কাছে থেকে অনুমতি নিচ্ছেন নাকি? আর আমিই বা আপনার কে? আমি 15 একটা চেয়ার টেনে চেয়ারে বসলাম। এত বোকাশোকা একটা মেয়ে হঠাৎ করে এতটা বুদ্ধিজীবী হলো কিভাবে? এত সুন্দর গুছিয়ে কথা বলছে। আদিবা হাসি দিয়ে বলল, আমি মেয়েটাই এমন, তবে আমি আমার প্রিয় মানুষের কাছে পারফেক্ট হতে পারলেই হলো। আর কার কাছে আমি কি হব না হব এটা ভাবি না। আপনি সেদিন ওদের সামনে আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি ওদের কাছে আপনার বিষয়ে কত সুন্দর কথা বলেছি। ওরা জানতো আপনি আমাকে কতটা ভালোবাসেন। ওরা এসব মিথ্যা কথা বলছে যাতে ওরা আমাকে বলতে পারে তুই স্বামী সংসার নিয়ে তাহলে খুব সুখে আছোস। ওই দিন ওদের সামনে আমাকে চিনলেন না, ওরাও আমাকে অপমান করলো। আমি তখন শুধু নীরবে কষ্ট সহ্য করেছি। যাক গিয়ে গোসল করে নেন। জানো আদিবা, আমার পরিস্থিতি এখন এমন হয়েছে যে আমার প্রাপ্তবয়স হবার পর আমাকে তালাক দিয়ে দিবেন। আপনিও তো চান না,
যে আমি আপনার সাথে সংসার করি। আমি এটাও জানি আপনি এখানে নিজের ইচ্ছায় আসেন নাই, জোর করে আনা হয়েছে। থাকেন শুধু আজকে রাতটা, সকালে তো চলেই যাব। এমন সময় পকেট থেকে টুংটুং করে ফোনটা কান্না করতে লাগলো। আমি ফোনটা হাতে নিতেই আদিবা আমার হাত থেকে ফোনটা নিয়ে স্পিকারে দিয়ে ইশারা করলো কথা বলার জন্য। আমি হ্যালো বলতে ওপাশ থেকে কবিতা আওয়াজ করে বলল, ভালো আছেন আপনি? আমার সামনে আদিবা থাকার কারণে আমি কি বলবো না বলবো ভাবতেও পারছি না। তবে এতদিন পর কবিতার সাথে কথা হবে, এই জন্য আমি মনের আবেগে বলে দিলাম, কবিতা, তুমি এভাবে চলে গেলে, আমাকে একা ফেলে, আমার জন্য তোমার কি একটু মায়া লাগেনি? এমনটা করতে পারলে তুমি? এটা আমার স্বামীর নাম্বার। কি বলছো এসব? পাগল হয়েছো? না, আমি পাগল হই নাই, যা সত্যি তাই বলছি। আপু আমাদের বাসায় সব কিছু বলে দিয়েছে, এজন্য বাবা মা জোর করে আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। শেষবারের মতো বলছি, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। যদিও আমার বিয়ে জোর করে হয়েছে, কিন্তু এরপরও আমি আমার স্বামীর সাথে বেইমানি করতে পারবো না। আপনি হয়তো বউ ছাড়তে পারবেন, কিন্তু আমি পারবো না। আপু ঠিকই বলেছে, আবেগে পড়লে মানুষ কত কিছুই না করে, কিন্তু আবেগ কেটে গেলে সব কিছুই শেষ। শেষবারের মতো একটা বুদ্ধি দেই, আর যাই করেন মেয়েটা পিচ্ছি হলেও মেনে নিন। ভালোবাসার চেহারা বা বয়স দেখে হয় না। আপনার সাথে কথা বলেছি এসব উনি জানতে পারলে খুব রাগ করবেন। আচ্ছা বাই। আর হ্যাঁ, কথাগুলো রাখবেন আশা করি। ফোনটা কেটে দিতে আমি আদিবার হাত থেকে লুঙ্গি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। উপর থেকে ঝর্ণার পানি পড়ছে, আর সেই পানি চোখে লেগে থাকা পানিতে বারবার ধুয়ে যাচ্ছে। কান্না করতে করতে বসে পড়লাম। ভাবিনি কবিতা আমার সাথে এমনটা করবে। আসলে মানুষ ঠিক কথাই বলেছে, আর যাই করো, মেয়েদেরকে একদম বিশ্বাস করো না। এই যে সাহেব, কান্না না করে তাড়াতাড়ি গোসল করে বাইরে আসেন, আমার খুব 1 নাম্বার পেয়েছে। আমি যে কান্না করছি এটা আবার আদিবা কিভাবে জানতে পারলো? না, ওর জন্য আর কান্না করা যাবে না। আমি গোসল করে বের হলাম। আমাকে দেখে আদিবা বলল, আমি জানতাম আপনি ভেতরে বসে বসে কান্না করবেন। বাদ দেন এসব বিষয়, এসব নিয়ে আর কান্না করবেন না। আপনার মন যা বলে তাই করবেন, আমি আপনাকে কোনো বিষয়ে জোর করব না। তুমি না ওয়াশরুমে যাবে? মিথ্যা বলেছে আপনাকে বের করার জন্য। আমি জানি তো আপনি যে ভেতরে বসে বসে কান্না করছেন। আমি এবার আদিবার চোখের দিকে তাকালাম। এই প্রথম আদিবার চোখের সাথে চোখ মিলে তাকিয়ে দেখলাম, আচ্ছা মেয়েটা আমাকে এত করে কিভাবে জানে? আমি ওকে ভালোবাসি না, এরপরেও আমার সাথে কোনো বাজে আচরণ করে না। আচ্ছা আমি কি আদিবাকে মেনে না নিয়ে খুব বড় ভুল করছি, নাকি ওকে আমার মেনে নেওয়া উচিত? আমি মোটেও এতটা সুন্দর না, আমার দিকে তাকিয়ে থাকলে আমাকে দেখে শুধু ঘৃণা লাগবে। এতটাই বাজে মেয়ে আমি। খেয়েছো কিছু? না, খাবো, আগে আপনি কিছু খেয়ে নেন পরে। আদিবা একটা কথা জানতে চাইছি, বলবে কি? বলেন। ডাক্তার হবার পর কি আমাকে ভুলে যাবে? আদিবা আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, সেটা তো সময় বলে দিবে, এখন খেতে চলুন। আমি আদিবার পিছন পিছন যেতে লাগলাম। আদিবা গিয়ে চেয়ারে বসে আমাকে বলল ওর পাশে বসতে। আমি চুপটি করে আদিবার পাশে বসে গেলাম। শাশুড়ি মা আমার দিকে খাবার এগিয়ে দিল। আমি আম্মাকে বললাম, যদি কিছু মনে না করেন আপনি একটু ভেতরে যাবেন। শাশুড়ি মা আমার এক কথায় হাসি দিয়ে ভেতরে চলে গেল। আমি খাবারের থালাটা হাতে নিয়ে বললাম, আদিবা, আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি? আদিবা অবুঝ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আদিবার সামনে খাবার এগিয়ে দিতেই আদিবা খেয়ে নিল। আদিবা খেতে খেতে বলছে, এই ভালোবাসা যদি আজকে পরিপূর্ণ হয়ে যেত তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু মাগার এটা মিথ্যা ভালোবাসা। আমি খাবারের থালাটা নিচে ফেলে পা ভাঁজ করে নিচে বসে আদিবার পায়ের ওপর মাথা রেখে দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আমি বুঝতে পারিনি তোমার সাথে আমি এমন কিছু করব। ভেবেছিলাম অন্য কাউকে বিয়ে করে সুখে থাকবো, কিন্তু আজকে তোমার মতো পিচ্ছি একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমি সত্যি খুব বড় অপরাধী। প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আদিবা আমার সাথে নিচে বসে আমার মাথা উঁচু করে আমার চোখের পানি মুছে বলল, এই একদম কান্না করবেন না, আমার স্বামীকে আমি কান্না করতে দেখতে পারবো না। আমিও তো আপনাকে ভালোবাসি, আপনি আমার প্রিয় স্বামী। আমি শক্ত করে আদিবাকে জড়িয়ে ধরে বললাম, আমি ভুল করেছি, ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াই। ও স্যার, আর কত, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। আপনি মেরে মেরে আমাকে কি করেছেন দেখেন। আমি আদিবাকে ছেড়ে আলতো করে ঠোঁটে কিস করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। এই এই কি করছো? বাবা মা ভেতরে আছে তো? আমি আদিবার কথা শুনে একটু লজ্জা পেয়ে আবারও চেয়ারে বসলাম। আদিবা হাসতে হাসতে বলল, ইস, আমার সাহেব বুঝি লজ্জা পেয়েছে। এর মাঝে শাশুড়ি মা বলল, আচ্ছা দুইজনে তাহলে মিল হয়েছে। আদিবা লজ্জা পেয়ে বলল, যাও আম্মা, তুমিও না, খেতে দাও। খাওয়া শেষ হতে আদিবা সবার সামনে কান্না করে বলল, উনি যদি এভাবে আগে আমাকে একটু ভালোবাসতো তাহলে আমি কোথাও যেতাম না। আজকে ওনাকে ছেড়ে আমার দূরে যেতে হবে। এতগুলো বছর আমি কিভাবে থাকবো?
আদিবা পিচ্ছি বাচ্চাদের মতো কান্না করছে। শ্বশুরমশাই কি আদিবার মাথায় হাত রেখে বলল, কান্না করিস না মা, কিছুদিনের তো বিষয়। এখন রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়। জামাই বাবা তুমিও যাও। আমি আদিবাকে ধরে বিছানায় এসে বললাম, কি হয়েছে? ভালো লাগছে না কেন? আপনাকে ছেড়ে দূরে চলে যাবার জন্য। এই পাগলি মেয়ে, আমি তো সবসময় তোমার সাথেই থাকবো, তবে আমার একটু খারাপ লাগছে। কিন্তু তুমি ডক্টর হবে, আমি এটাই চাই। জড়িয়ে ধরবো একটু? আমি বুঝি না করছি তোমাকে? আদিবা আমাকে জড়িয়ে ধরে বলল, আপনার বুকে আজকে আমি ঘুমাবো। আমি জড়িয়ে ধরলে তুমি ব্যথা পাবে তো? পেলে পাবো, তাও আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আদিবাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললাম, তোমার প্রাপ্ত বয়স পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। মায়ের চিনেন তো? না তো। ধরে একদম মায়ের দিব উল্টাপাল্টা চিন্তা করলে। আমি আদিবার মুখ ধরে ঠোঁটে কিস করে বললাম, কি করবেন ম্যাডাম বললেন? লজ্জা করে না 20 বছরের বুড়ো এক বেটা অল্প বয়সে একটা মেয়ে নিয়ে শুয়ে আছে? ও মা, আমার আবার লজ্জা লাগবে কেন ম্যাডাম? আমি তো আমার বউ নিয়ে শুয়ে আছি। তখন বউ মারার সময় মনে ছিল না? কাপড় খুলে দেব? যান, থাকবোই না এখানে আপনার সাথে। আরে বাবা সরি, মজা করলাম। রাগ করবেন না প্লিজ। আমি পড়াশোনা করতে যাব, যদি আমার কোনো অঘটন হয়ে যায় তখন বাচ্চা সামলাবো নাকি পড়াশোনা? আরে শোনা, আমি তো মজা করছি, তুমি তো এখনো পিচ্ছি। আগে বড় হয়ে নাও, তারপর। ফালতু কথা রেখে ঘুমান তো। আমাকে আর বিরক্ত করবেন না, সকাল সকাল আবার চলে যেতে হবে। আদিবের সাথে টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আদিবা আমার পাশে নেই। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি আমার পরিবারের সবার সাথে আদিবা কথা বলছে। ওরা আবার আসলো কখন? হয়তো আদিবা চলে যাবে এজন্য। বাবা আমাকে দেখে রাগের চোটে যে আমাকে মারতে আসবে, তখনই আদিবা আমার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ বাবা, ওনাকে মারবেন না, উনি ভুল করেছে। আবার আমার কাছে মাফও চাইছে। আমি আমার স্বামীকে কষ্ট দিতে পারবো না। বাবা দাঁত কামড়ে বলল, বোমার জন্য বেঁচে গেলি, নইলে তোর বাজে অবস্থা করতাম। সবকিছু রেডি করে আদিবা গাড়িতে গিয়ে বসলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে আদিবা আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না, তবে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি তাড়াতাড়ি আদিবার সামনে গিয়ে চোখের পানি মুছে বললাম, কান্না করো না। কিছু পেতে হলে কিছু প্রিয় জিনিস ছাড়তে হয়। যাও, গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। আমি সবসময় তোমার পাশে আছি। তবে এই অল্প সময়ে আমার ভেতরে যে ভালোবাসা দেখলে, এটা খাঁটি ছিল। হতেও তো পারে আমাদের আবার দেখা হলে তুমি তোমার মতো চলে যাবে আর আমি আমার মতো। জানো আদিবা, টাকাওয়ালা মানুষগুলো খুব অহংকারী। আমি চাই না তুমি ওদের মতো হও। বেস্ট অফ লাক, আই লাভ ইউ। আদিবা আমার কপালে চুমু দিয়ে বলল, আপনিও ভালো থাকবেন। আর ওই ডাইনের কাছে গেলে কিন্তু কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো, মনে রাখবেন। আদিবা চলে যাওয়ার পর আমারও মন খারাপ হয়ে গেল। আমি চলে যেতে শুরু করলাম। পিছন থেকে সবাই আমাকে ডেকেই চলেছে, কিন্তু আমি হাঁটতে লাগলাম। আপু আমার পিছনে আসতে আসতে বলছে, এমন করিস না প্লিজ ভাই আমার। এখন বাসায় চল, চা হবার তো হয়ে গেছে। গরিব ঘরের মেয়ে স্বামী সেবা করবে আর সংসার করবে, এই দিয়ে কি হতো না? গিয়েছে ডাক্তার হবার জন্য। তোর বউ তুই আটকাতে পারলি না, আমাদের বলার কি লাভ? আর ডাক্তার হলে তো তোর মুখ উজ্জ্বল হবে, তখন বলতে পারবি আমার বউ সরকারি চাকরি করে। ভালো লাগছে না। আপু আমার হাত ধরে বলল, বাসায় চল, ভালো লাগবে। চল না আপু, কোথাও থেকে ঘুরে আসি। যাওয়া যায়, তবে টাকা তোর। আমার কাছে একটা পয়সাও নাই, দিলে যাব, নইলে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, চল। আপুর সাথে সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে জানালা দিয়ে সূর্যের আলো যখন চোখে পড়লো, তখন আমার ঘুম ভাঙলো। কিন্তু বিছানার উপর লাল রক্তমাখা একটা তলোয়ার দেখে আমি ভয় পেয়ে গেলাম। দরজার বাইরে থেকে বাবা চিৎকার করে বলছে, তোর মায়ের কি হয়েছে বাবা? এভাবে চিৎকার দিল কেন? তাড়াতাড়ি দরজা খোল। আমি লাফ দিয়ে বিছানা থেকে নিচে নামতেই আমার চোখ একদম কপাল উঠে গেল। আমার রুমের পুরো ফ্লোর রক্ত দিয়ে লাল হয়ে আছে, আর কারো শরীরে 3 টুকরো আলাদা করে পড়ে আছে। মাথার দিকে নজর যেতেই দেখলাম এটা তো আমার মায়ের মাথা। আমি আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম, আর কিছু বলতে পারিনি। বেহুশ হয়ে নিচে পড়ে গেলাম। যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমার সামনে এবং চারপাশে পুলিশ ঘেরাও করে আছে। আমি একটা পুলিশের কলার চেপে বললাম, আমার আম্মুকে কে হত্যা করেছে? তাড়াতাড়ি বলো, কে মেরেছে আমার আম্মুকে? পুলিশ কনস্টেবল বলল, স্যার দেখেন, নিজের মাকে মেরে ফেলেছে। কে মেরেছে কি করি বলেন তো? নিজের মাকে মারতে পারলি তুই? এটা কিভাবে করলি? ছি ছি ছি, তোরে তো জনতার সামনে গুলি করে হত্যা করা উচিত। আমি কান্না করতে করতে বললাম, বিশ্বাস করেন স্যার, আমি আমার মাকে মারিনি, আমি তো ঘুমিয়েছিলাম। আমাকে হাসপাতাল থেকে জোর করে টেনে এসে গাড়িতে তুলল। সাংবাদিকদের মুখে একটাই প্রশ্ন, আমি আমার মাকে কেন মেরেছি?
আমি মাথা নিচু করে গাড়িতে বসে আছি, চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ছে। ঘুম থেকে উঠে যেমন একটা দৃশ্য দেখবো আমি ভাবতেও পারিনি। বারবার শুধু আম্মুর চেহারাটা সামনে ভেসে উঠছে। জেলের ভিতরে ঢুকে ওসি প্রশ্ন করলো, কেন আমি আমার মাকে মেরেছি? স্যার বারবার একটা কথাই বলছে। আমি বললাম, বিশ্বাস করেন আমি আমার মাকে মারিনি। আমি ভাবতে পারিনি আমার আম্মুকে। আমি এতটুকু বলে আবারও কান্না করতে লাগলাম। নেকা কান্না করে ছাড় পেয়ে যাবি না মনে করলি, কিন্তু এটা হবে না। এই দেখ ভিডিও। ওসি একটা ভিডিও প্লে করলো যেখানে বাবা বলছে, মাঝরাতে আমার বউয়ের সাথে আমার পারিবারিক বিষয় নিয়ে একটু ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমি ওর গায়ে হাত তুলি। এই জন্য কান্না করতে করতে ও আমার ছেলের রুমে চলে যায়। আমি চুপ করে ঘুমিয়ে পড়ি, কিন্তু রাত শেষে আমার বউ চিৎকার দিয়ে বলল, আমাকে কেউ বাঁচাও প্লিজ, আমার ছেলে আমাকে মেরে ফেলতে চায়। আমার বউয়ের ডাকটা এখনো আমার কানে বাজে। আমার বলতেও কষ্ট হচ্ছে, আমার ছেলে ওর মাকে মারলো, এমনটা কিভাবে করতে পারলো? এই পর্যন্ত ভিডিও ছিল। ওসি আমার মুখ ধরে বলল, তো এখন কি বলবি? আমি বললে আমাকে বিশ্বাস করবেন না, তবে সত্য কোনো দিন চাপা থাকে না। এখান থেকে যেতে পারলে আমি আমার আম্মুর খুনিকে গুলি করে মারব। গুলি করে মারবি না, তোরে উল্টা করে ভেদে পিটাতে হবে, দাঁড়া। ওসির কথা মতো আমাকে উল্টো করে ঝুলিয়ে মারতে লাগলো। আমি শুধু বলছি, মারার আগে আমি আমার মায়ের খুনিকে নিজ হাতে মারব, এই সুযোগটুকু শুধু দিন। আমাকে মেরে রক্তাক্ত করে 4 দেয়ালের ভিতরে আটকে রাখলো। আজকে 3 দিন চলে গেল। আমি শুধু জেলের ভিতরে বসে বসে অপেক্ষার প্রহর গুনছি। হঠাৎ করে একজন কনস্টেবল এসে বলল, আপনার সাথে আপনার বোন কথা বলতে এসেছে, আপনাদের সময় 5 মিনিট। কনস্টেবল চলে যেতেই আব্বু এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করে বসে আছি। আব্বু আমাকে প্রশ্ন করলো, এমন করলি কেন? আমাকে এমন ক্ষতি করেছিল যে তোর মারতে হবে? বিয়েটা হয়তো তোর ইচ্ছাতে অনুযায়ী হয় নাই, তাই বলে? আমি মুখ তুলে তাকিয়ে বললাম, আম্মুকে আমার রুমে মেরে রেখে আমাকে ফাঁসানো হয়েছে। একবার শুধু আমি এখান থেকে বের হই, পরে দেখছি। আব্বু আমার মুখের উপর থুতু দিয়ে বলল, তোর মতো ভাই থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। যে নিজের মাকে মারতে পারে সে আমাকে মারবে না, এর বিশ্বাস কি? চলে যায় এখান থেকে। যাবো, তবে তোর যেন ফাঁসি কার্যকর হয় সেই ব্যবস্থাটা করছি। আপুর আগে ফুসতে ফুসতে চলে গেল। আমি শুধু এতটুকু ভাবছি যে আমার বাবা আবার এই কাজ করেনি তো। সকাল আমাকে আদালতে তোলা হলো, কিন্তু আমার চোখ কপালে উঠল দিয়াকে পুলিশের পোশাকে দেখে। হয়তো আমার উপর প্রতিশোধ নেবে এখন। সমস্ত প্রমাণ দেওয়ার পর আমাকে 5 বছরের সাজা দেওয়া হলো। তবে এখানে শুধু একটা খটকা লাগার কারণে আমার এতটাও সাজা হয়নি। আমি যে মাকে খুন করেছি এটা কেউ দেখেও নি, বলতেও পারেনি। আমাকে আবারও পুনরায় জেলে নিয়ে যাওয়া হলো। জেলের বাইরে দেখলাম ফুল দিয়ে দিয়াকে বরণ করে নিচ্ছে। এই থানার ওসি নাকি ট্রান্সফার হয়েছে, আর নতুন ওসি দিয়া। দিয়া ভেতরে এসে চেয়ারে বসে আমার দিকে নজর দিল। দিয়া ইশারা করে কনস্টেবলকে বলল আমাকে বের করে নিয়ে আসতে। দিয়ার কথা মতো ওরা তাই করলো। দিয়া আমাকে প্রশ্ন করলো, আর কেউ চিনুক আর কেউ না চিনুক তোরে, আমি চিনি তুই এমন কাজ কখনো করতে পারিস না। হয়তো তোর উপর রাগ করে আমি অনেক কিছুই করেছি, কিন্তু তুই আন্টিকে মারতে পারিস না। কি হয়েছিল বল আমাকে। জি ম্যাডাম, আমি আমার মাকে মেরেছি। এখন আর বলে কি হবে, যা শাস্তি পাওয়ার তো পাবই। তবে এই শহরে ভালো মানুষের দাম নেই। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করব। জি বলেন ম্যাডাম। আন্টিকে কি খুব কষ্ট দিয়ে মারা হয়েছে? ওনার পিঠের উপর গরম লোহার দাগ পাওয়া গেছে। এখন অত্যন্ত বল প্লিজ। একজন বন্ধু হিসেবে বলছি, আমাকে একদিন সময় দে। আমি আমার মায়ের খুনিকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কাটবো। কান্না বন্ধ কর আগে। এই তোমরা সবাই এখান থেকে একটু বাইরে যাও। সবাই বাইরে যেতেই দিয়া বলল, তোর বউ কি জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলছে এখন। এখন মানুষ আমাকে দেখলে থুথু দেয়। সব কিছু বাবা জানে, উনি আমার মাকে মেরেছেন। আমি তো ছাড়বো না ওনাকে। দেখ ভাই, আমার হাতে তেমন কিছুই নাই। আমি তোরে পালানোর সুযোগ করে দিতে পারলে পালাবি। না, দরকার নেই, এখানেই থাকবো আমি। দেখি আমাকে কতদিন আটকে রাখতে পারে। প্লিজ এমন পাগলামো করিস না। তোর কাজ তুই কর। তোর মতো বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি আবারও জেলের ভিতর ঢুকে পড়লাম। একটু পর আমাকে ধরে নিয়ে কোন এক জায়গায় যাচ্ছে। দিয়ে আমার হাতে একটা কাগজ গুজে দিয়ে বলল, প্লিজ এমন পাগলামো করিস না, মাফ করে দিস আমাকে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আটকাতে পারি নাই। আমাকে অন্ধকার একটা ছোট রুমের ভেতর নিয়ে যাওয়া হলো। আমি তাকিয়ে আশপাশ দেখছি। এই সময় একটা কনস্টেবল বলল, এত দেখতে হবে না, এটা হলো আয়নাঘর। 5 ঘরের বাহিরের আলো আর দেখতে হবে না, অন্ধকারে পড়ে মরে থাক।
আমাকে ছোট্ট একটা রুমে দিয়ে ওরা চলে গেল। দিয়ার দেওয়া কাগজটা খুলে দেখতে লাগলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমি নিচে চুপটি করে বসে আছি। আজকে বিনা কারণে জেল খাটতে হচ্ছে। আমাকে শুধু একবার এখান থেকে বের হতে দাও, এরপর সবাইকে দেখছি আমি। এখানে কোনটা দিন কোনটা রাত কিছুই বোঝা যায় না, শুধু আশেপাশে মানুষের চিৎকার পাওয়া যায়। হয়তো ওরাও আমার মতো এখানে বন্দি। 4 দেওয়ালের অন্ধকার ঘরের ভেতরে আমি বন্দি আছি। সময়ের পর সময় চলে যায়, কিন্তু আমি নিজেও বলতে পারি না কতদিন আর কত রাত যায়। শুধু মাঝে মাঝে একটু গান গাই, আর এভাবে আমার দিন যেতে শুরু করে। এক সময় মনে হলো আমি এখান থেকে আর বের হতে পারবো না। এই 4 দেয়ালের ভেতরে আমার বন্দি পড়ে থাকতে হবে। কতদিন চিৎকার করে কান্না করেছি, কিন্তু আমার কান্না শোনার মতো কেউই নেই। হঠাৎ করে একদিন এক কনস্টেবল এসে আমাকে বলল, আপনি এখন মুক্ত হয়েছেন, আপনার সাজার শেষ দিন, চলেন এখন আমার সাথে। দরজা খুলে আমাকে বাইরে নিয়ে গেল। বাইরে আলো দেখে আমি নিচে বসে কান্না করতে লাগলাম। না জানি আজকে কতগুলো দিন পার হয়ে গেল আমার। সামনে তাকিয়ে দেখে দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, চলে যা এখান থেকে। দেখ, আমার সাথে রাগ করবি না। আমি তোর সাজা কমিয়ে 4 বছরে নিয়ে আসছি। যতটুকু পারছি চেষ্টা করছি। এখন আমার সাথে চল। আগে ওই কুত্তার বাচ্চার মাথা আলাদা করবো, তারপর আমার শান্তি হবে। পাগল হলি তুই? মাত্র জেল থেকে বের হলি, এখন উল্টো পাল্টা কথা বলিস না। আর তোরে চেনাই যাচ্ছে না। দাড়ি না কাটার কারণে তোরে একজন জঙ্গির মতো লাগছে। তুই এতদিন পরে শিখে আমাকে দিয়ে আমার হাত ধরে টেনে তুলে বলল, চুপচাপ আমার বাসায় চল, কোনো কথা বলবি না। কথা বলে তোর খবর আছে। দিয়ে আমাকে ছোট্ট একটা ফ্ল্যাটে নিয়ে গেল। ভেতরে যেতেই দেখলাম আমার সমবয়সী একটা ছেলে ভেতরে পিচ্ছে একটা মেয়ের সাথে খেলা করছে। দিয়া বলল, পরিচিত হয়ে নেই, এ হলো আমার হাজবেন্ড আর আমার মেয়ে। দিয়ার হাজবেন্ড দাঁড়িয়ে বলল, এটাই তোমার বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়ানোর জন্য তুমি এত কষ্ট করেছো। যাক ব্রো, কাপড় রাখা আছে, গোসল করে ফ্রেশ হয়ে নাও। দিয়ে আমাকে নতুন একটা কাপড় দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। আমি গোসল করে রেডি হয়ে বের হলাম। আমাকে দেখে দিয়া বলল, টেবিলে বস, খাবার দিচ্ছি। দিয়ার স্বামী আমার সাথে হাত মিলিয়ে বলল, আমি সুমনা, তোমার পরিচয় দিতে হবে না, আমি সব কিছু জানি। আমি টেবিলে বসে দিয়াকে বললাম, দিয়া, আমি সত্যি তোর কাছে কিভাবে মাপ চাইবো জানি না। তুই না থাকলে হয়তো আমি আজকে পুরো কথা আর বলতে পারিনি, শুধু কান্না করছি। মুখ দিয়ে শুধু একটা কথাই বেরোচ্ছে, বিনা কারণে এতদিন অন্ধকারে পড়েছিলাম। আমি আমার আম্মুকে না মেরেও আমি অপরাধী। মন খারাপ করিস না মামা। তো এখন কি করবি? প্রথমে খুঁজে বের করবো আমার আম্মুকে কে মেরেছে, এরপর ওকে মেরে এই গ্রামে একেবারে ত্যাগ করব। এই মিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? তোমার বন্ধু তো পুলিশও কোনো একটা ব্যবস্থা করে দেবে নি। আমি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষ হতেই সুমন বলল, ওকে, হাসপাতালে নিয়ে যাও, দেখ শরীর ঠিক আছে কিনা। এতদিন জেলে ছিল, সমস্যাও তো হতে পারে। সুমন ভাইয়া, আপনি মানুষটা খুব ভালো। আপনার জায়গায় অন্য কেউ হলে দিয়াকে আমার সাথে দেখলে কি না কি ভাবতো। আমার কথা জবাব দিয়ে সুমন বলল, আমারও বন্ধু বান্ধব আছে, বন্ধুদের হিসাব আলাদা, বুঝলে? দিয়া তাড়াতাড়ি ফিরবে, আমার আবার কাজে যেতে হবে। দিয়ার সাথে বের হয়ে জিজ্ঞাসা করলাম, ছেলেটা খুব ভালো, প্রেমের বিয়ে নাকি? বাবা মায়ের পছন্দের, তবে আমাকে খুব বিশ্বাস করে। ইস, তোরে তো একটা কথা বলাই হলো না। কি? তোর বউয়ের নামটা যেন কি? দিয়ার মুখ থেকে বউ শব্দটা শুনে দাঁড়িয়ে গেলাম। আকাশ পানে তাকিয়ে শুধু বললাম, আমার কপাল থেকে সব সুখ তুলে নিলে আর কতই কষ্টে বাঁচবো। তিলে তিলে এখন শেষ হয়ে যাচ্ছে আমি। আমার যে একটা বউ ছিল আমি এটাও জানি না, ভুলেই গেছি। মন খারাপ করলি? আমি চোখের পানি মুছে বললাম, মন খারাপ করব কেন? তবে এখন শুধু আফসোস করি যে আমার জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল। এক কথা আর কতবার বলবি? বাদ দে। তোর বউয়ের নামটা বললি না যে? আদিবা। ও আদিবা চৌধুরী, ইনি তাহলে সেই মেয়ে? আমি ভাবতেও পারি নাই এটাই সেই মেয়ে। আদিবা, বুঝলাম না তোর কথার মানে। হাসপাতালে গেলেই সবকিছু বুঝতে পারবি। দিয়ে একটা হেল্প করবি? চেষ্টা করব। কিছু টাকা দিবি আমাকে ব্যবসা করার মতো? তবে আমি একা পারবো না, তুই আমার সাথে শেয়ারে থাকবি। গ্রাম এলাকায় আবার ব্যবসা? জেলে বসে বসে এসব চিন্তা করলি বুঝি? তবে যদি আমাকে লাভ দেখাতে পারিস তাহলে আমি তোর ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। এখন তুই গিয়ে সিরিয়াল কেটে লাইনে দাঁড়িয়ে থাক, আমি একটা কাজ শেষ করে আসছি। এই গ্রাম এলাকায় আবার সিরিয়াল? শহরের বড় ডাক্তার এসেছে এখানে, এজন্য। আর সাবধান, আবার ঝামেলা করিস না। আমি জানি ঝামেলা হবে। আমি একটা কাজে যাব আর আসবো, সেই পর্যন্ত অপেক্ষা কর। দিয়ে আর কিছু না বলে চলে গেল। আমি হাসপাতালের ভেতরে যেতেই একটা ছেলে এসে বলল, কি ভাই, সিরিয়াল লাগবে নাকি? হ্যাঁ লাগবে। ছেলেটা একটা কাগজ দিয়ে বলল,
আপনি 10 নাম্বার সিরিয়ালে আছেন, কিছুক্ষণ বসেন, আপনাকে পরে ডাকা হবে। আমি পাশের একটা চেয়ারে গিয়ে বসলাম। ইস, আমার সেই পিচ্ছে আদিবা হয়তো ডাক্তার হয়েছে। আচ্ছা, ও কি ডক্টর হয়েছে নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছে কি জানি। বহুদিন পর আমার আদিবার কথা মনে পড়ছে। কত বছর হয়ে গেল ওকে দেখি না। হয়তো এখন আগের থেকে বড় হয়েছে, কিন্তু আমার মতো একজন খুনিকেও মেনে নেবে না। কি কপাল আমার, নিজের মায়ের খুনের দায়ে জেলে থাকতে হয়েছে আমাকে। বসে বসে সব চিন্তা করছি, তখনই সেই ছেলেটা এসে বলল, আপনি এখন ভিতরে যেতে পারেন। আমি চেয়ার থেকে উঠে ডক্টরের চেম্বারে গেলাম। ভেতরে গিয়ে দরজার কাছে ধপ করে আমি দাঁড়িয়ে গেলাম। টেবিলের সামনে সুন্দর করে লেখা আছে ডক্টর আদিবা চৌধুরী। হ্যাঁ, এটাই আমার বিয়ে করা বউ। আগের থেকে কতটা সুন্দর হয়েছে, হালকা একটু মোটাও হয়েছে। কতদিন পর ওকে দেখলাম আমি। তবে কি আমার বউ ডক্টর হয়েছে? এই যে মিস্টার, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসে বলেন। আপনার মতো আমার অনেক রুগী পড়ে আছে, ওদের দেখতে হবে আমার। আমি ধীরে ধীরে হেঁটে আদিবার সামনে চেয়ারে বসলাম। তাহলে দিয়া তখন আদিবার কথাই বলছিল আমাকে। তবে আদিবা হয়তো আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আমাকে চিনতে পারছে না। আদিবা কলম হাতে নিয়ে বলল, আপনার নাম? নাম বললে বের করে দেবেন, এর থেকে বরং এভাবেই চিকিৎসা করে দেন আমাকে। নাম না জানলে আমি কিভাবে আপনার চিকিৎসা করব? ফালতু সময় নষ্ট করতে এসেছেন? কই থেকে আসে এসব পাগল ছাগল, বুঝি না। জি, আমার নাম আবির ইসলাম। আমার নামটা শুনেই আদিবার হাত থেকে কলমটা পড়ে গেল। ও এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো এটা ভাবছে আমি বেঁচে আছি কিভাবে। হয়তো আদিবা এখন আমাকে দেখে কান্না করে দেবে। আর কান্না করবে না কেন? এতদিন পর আমি ফিরে এসেছি, আবেগময় মুহূর্ত হবে এটা। আদিবা চিৎকার দিয়ে বলল, লম্পটের বাচ্চা, তুই এখানে কিভাবে আসলি? তোর মতো খুনি সাহস কিভাবে হয় এখানে আসার, তাও আবার আমার হাসপাতালে? সে ছেলেটা দৌড়ে এসে বলল, কি হয়েছে ম্যাডাম? আদিবা দাঁড়িয়ে চোখ মুখ লাল করে বলল, এই ছেলে ওর মাকে খুন করেছিল আর আজকে জেল থেকে পালিয়ে এসেছে। তোর মতো ছেলেকে তখন আমার বিয়ে করা ভুল ছিল। ছোট ছিলাম তখন বুঝি নাই, তাড়াতাড়ি পুলিশ ডেকে আন। ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে, নইলে আবার কখন কাকে খুন করে ফেলবে এর কোনো বিশ্বাস নেই। দরজা ঠেলে দিয়ে ভিতরে ঢুকে বলল, পুলিশ ডাকতে হবে না, বলেন কি হয়েছে ডাক্তার ম্যাডাম? এই ছেলে থানা থেকে পালিয়ে এসেছে, আপনি ওকে নিয়ে যান। দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোরে তো আমার মারতে ইচ্ছে করছে এখন। এই মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি? যেখানে আমি বেস্ট ফ্রেন্ড হয়ে তোরে বিশ্বাস করেছি, সেখানে ও তোরে বিশ্বাস করতে পারে না। ছি ছি, মরে যেতে পারিস না তুই? মুখ সামলে কথা বলেন দিয়া। আদিবার কথা শুনে দিয়া বলল, সরি ম্যাডাম, আমি আপনাকে কিছু বলি নাই, আমি ওর বউকে বলেছি। আর হ্যাঁ, ও সাজা ভোগ করেই বের হয়েছে। কিন্তু আপনি ব্যবহার ভালো করেন নাই ম্যাডাম। ছেলেটা বিনা কারণে এতদিন মাটির নিচে আয়নাঘরে বন্দি ছিল। তবে আমি এইটুকু বলতে পারি, ও নির্দোষ। কিন্তু আপনি আজকে বড় ডাক্তার হয়েছেন, টাকা পয়সা আছে, নামদাম আছে, কত ছেলে ঘুরবে আপনার পিছনে। কিন্তু আমাদেরও টাকা পয়সা কম নাই ম্যাডাম, তাই বলে বেস্ট ফ্রেন্ডকে ভুলে যাব এমন মন মানসিকতা নাই আমাদের। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? দিয়ে আমার হাত ধরে টেনে বের করলো। বাইরে গিয়ে চেয়ারে বসে চুপচাপ কান্না করতে লাগলাম। জীবন থেকে সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। হারানোর মতো আর কিছু নেই আমার। সবাই তাকিয়ে দেখছি, আবির চল এখান থেকে। আমার কপালটাই খারাপ। এক্সকিউজ মি স্যার, আপনি আমার সাথে চলেন, আপনাকে অন্য কেউ দেখবেন। ছেলেটার কথা শুনে দিয়ে বলল, চল ভিতরে। আর এই নিয়ে কান্না করিস না, সবকিছু তো জীবন থেকে চলে গেছে, এই গেলে আর কি এমন হবে? আমি ডক্টর দেখে আসছি, তুই বাসায় যা, না হলে সুমন আবার রাগ করবে। তোরে ছেড়ে গেলে তুই ঝামেলা করবি। চল তাড়াতাড়ি কাজ শেষ করে বিদায় হই। ঝামেলা করব না। পাক্কা তো? দিয়ে পার্স থেকে কিছু টাকা বের করে আমার পকেটে দিয়ে বলল, এটা রাখ, আর আমি ডাক্তারের সাথে কথা বলবো নে। তোর কাছ থেকে টাকা রাখবে না, আমি দিয়ে দিব। এখন আমি গেলাম। দিয়ে চলে গেলে আমি উঠে আরেক চেম্বারে গেলাম। ভেতরে যেতেই দেখলাম চেম্বার আরও একটা মেয়ে বসে আছে। বুঝলাম না এখানে কি সব ডক্টর মেয়ে নাকি। আমি চেয়ারে বসতে ডক্টর বলল, তা দুলাভাই কি করে হয়েছে শুনি আপনার? আমাকে দুলাভাই বলছেন যে? আমি আপনার সম্পর্কে সবকিছু জানি, আর আমি আদিবা ম্যাডামের সহযোগী, ওনার মতো এত বড় ডাক্তার না। আচ্ছা, আমি এখন তাহলে যাই। হ্যাঁ। সে কি, আপনি তো এখনো বলেন না আপনার সমস্যার কথা? কি আর বলবো বলেন ম্যাডাম, আর চিকিৎসা করতে টাকা লাগে, আমার কাছে সেটাও নেই। কিছুক্ষণ আগে জেল থেকে বের হয়েছি। সবাই বলে আমি আমার মায়ের খুনি, এজন্য সবাই দূরে থাকে আমার থেকে। আপনিও মনে হয়। আরে আমি কি আদিবা ম্যাডামের মতো বোকা? একজন ছেলে তার মাকে কখনো হত্যা করতে পারে না, এটা আমি জীবন নিয়েও বিশ্বাস করব না।
আর শরীর থেকে শার্ট খোলেন, দেখি আপনার কি হয়েছে। আমি শরীর থেকে শার্ট খুলতে ডক্টর বলল, ওয়াও, জেলে থেকেও এত সুন্দর বডি কিভাবে কি? জেলের ভিতর কোনো কাজ ছিল না, এজন্য ওখানে জিম করেছি। এখানে শুয়ে পড়েন, গ্রাম এলাকা তো, এর জন্য তেমন কিছু এখানে আসতে পারি নাই, তবে এখানে যেটা আছে সেটা দিয়ে কাজ সারতে পারবো হবে। মেয়েটা একটা মেশিনে আমার উপর ছাড়লো, কিছুক্ষণ পর বলল, যান গিয়ে বসেন, আমি রিপোর্টগুলো দেখি। আমি বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। এর মাঝে মেয়েটা মুখ কালো করে চেয়ারে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা ডাক্তার ম্যাডাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার কাছে কেউ থাকলে বলেন, তাকে এই রিপোর্টগুলো দেব। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমি একা। আর বিশেষ করে আমার থাকার মতো জায়গাও নেই, আবার আপন মানুষ। আপনার তো ব্লাড ক্যান্সার হয়েছে, আপনার অবস্থা খুব খারাপ। 4 দেয়ালের মাঝে বন্দি থেকে আপনার সব কিছু এখন বন্দি হতে চলছে। ডক্টরের মুখে এই কথাটা শুনেই 1 মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার হাত পা সব কিছু অবশ্যই আসছে। কি শোনালো এটা আমাকে? আমি আবার বললাম, মজা করছেন না আপনি? আমি সত্যি বলছি, এই যে রিপোর্ট দেখেন। দরজার কাছ থেকে আওয়াজ আসলো, কি হয়েছে জুলি? এখনো তোর হয় নাই? তাড়াতাড়ি কর, আমাদের বের হতে হবে। ম্যাডাম, আপনি একটু ভিতরে এসে এই রিপোর্টগুলো দেখেন তো। জুলির কথা মতো আদিবা ভেতরে এসে আমার রিপোর্টগুলো দেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হাসি দিয়ে বললাম, জানেন তো জুলি ম্যাডাম, আমার ভাগ্যটাই খুব খারাপ। বিনা কারণে সাজা ভোগ করলাম, নিজের আপন মানুষগুলো হারালাম। এখন মরলেই কি আর বাঁচলেই কী বা যায় আসে? একদিন না একদিন তো মরতেই হবে। তবে আমি কোনো অপরাধ করিনি, তবুও আমার এই অবস্থা। আপনাকে টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। চিকিৎসা তো করলাম ঠিকই, তবে চিন্তা করবেন না ম্যাডাম, মরার আগে আমি এই হাসপাতালে আমার শরীরের প্রতিটি অঙ্গ দান করে যাব। শোনেন আবির, আপনার শহরে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত। আর আমার জানার মতে এই রোগের ওষুধ বের হয়েছে। চিকিৎসা করার মতো এত টাকাও নেই ম্যাডাম আমার কাছে। আর গরিব মরলেই কি আর বাঁচলেই বা কি? জুই, ওনাকে বল বেডে শুয়ে আমি ভালো করে দেখি, চেক করে। আমি উত্তরে বললাম, এত বড় ডক্টরের হাতে চিকিৎসা করলে না জানি কত টাকা বলে বসে থাকে। আমার কাছে আবার এত টাকাও নেই। গেলাম আমি। চেম্বার থেকে বের হয়ে দেখি আদিবার বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে পা থেকে জুতো খুলে আমাকে মারতে মারতে বলল, তোর কাছে আমি আবার আমার মেয়েকে ফিরিয়ে দিব? এ তো হতেই পারে না। যেই ছেলে নিজের মাকে খুন করতে পারে তার কাছে আমি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিব? আর তোর মতো ফকিরের সাথে আমার মেয়েকে আমি আবার পাঠাবো? নাকি দেখছিস আমাদের টাকা হয়েছে বলে ফিরিয়ে এলি? এর মাঝে একটা ছেলে এসে বলল, আরে আঙ্কেল, আপনি কষ্ট করে মারছেন কেন? আর এটাই তো সেই ছেলে যে আমার আদিবাকে আমার থেকে আলাদা করতে চায়। ওই তোরা এসে ওকে একটু সাইজ করতো। এ কথা বলতে না বলতেই কয়েকটা ছেলে দৌড়ে এসে আমাকে মারতে লাগলো। আমি নিচে পড়ে শুধু মার খাচ্ছি। ইচ্ছে ছিল দাঁড়িয়ে ওদের প্রতিরোধ করার, কিন্তু আদিবার দিকে তাকিয়ে দেখি আদিবার মুখে হাসি ফুটে উঠেছে। ভিড় টেলে কোথার থেকে যেন দিয়ে এসে আমাকে ধরে বলল, আরেকটা আঘাত পড়লে আমার বন্ধুর উপর, তাহলে এখানে সব কটাকে জ্যান্ত কবর দিব। দিয়াকে দেখে সবাই একটু ভয় পেয়ে আমার দিকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো। দিয়ে আমাকে তুলে ধরে বলল, কেন এভাবে পড়ে পড়ে মার খাচ্ছিলি? তোর কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে। আর কত কষ্ট সহ্য করবি? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মুখের জবান বন্ধ হয়ে গেছে আমার, চোখ থেকে পানি পড়ছে। দিয়া শ্বশুরের সামনে গিয়ে বলল, আপনি যদি আজকে মুরব্বি না হতেন তাহলে আপনাকে জেলের ভিতর ঢুকিয়ে উল্টো করে পিটিয়ে মারতাম। 4 বছর এই ছেলেটা মাটির নিচে অন্ধকার ঘরে বন্দি ছিল, এতদিন পর বের হয়েছে। ভাবছিলাম আজকের দিনটা ওর জন্য কিছু সারপ্রাইজ রাখবো, কিন্তু আপনারা সবাই মিলে আমার বন্ধুকে এভাবে মারলেন। এই আপনারা সবাই বলেন তো, একটা ছেলে কি নিজের মাকে খুন করতে পারে? তার মা যতই খারাপ হোক না কেন, এর পরেও তো খুন করবে না। আমি আজকের এই থানার ওসি, এরপরে ওকে নির্দোষ প্রমাণিত করতে পারি নাই। আপনারা সবাই সুখে থাকেন, এটাই দোয়া করি। আর আমার বন্ধু আপনার মেয়ের জন্য এখানে আসে নাই আঙ্কেল। ও জানে এখন ও একা। একটা কথা মনে রাখবেন, টাকা সুখ এনে দিতে পারে না। এই গ্রামে আমারও টাকা কম নেই স্যার, কিন্তু টাকার ভিতরে সুখ খুঁজে পাই না। আর এই যে দেখেন আমার বেস্ট ফ্রেন্ড, ওকে এখনো আমি সবসময় বাঁচাই। জুই দৌড়ে এসে বলল, আপু, ওকে আমি শহরে নিয়ে গিয়ে ভালো করব আর ভালো একটা চাকরি দিব। দিয়ে অবাক হয়ে বলল, ওর আবার কি হয়েছে যে ওকে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে? জুই কিছু বলার আগে আমি দেয়ার হাত ধরে বললাম, চল এখান থেকে, আমার ভালো লাগছে না। ম্যাডাম, আপনার বেস্ট ফ্রেন্ডের ব্লাড ক্যান্সার খুব গুরুতর
অবস্থা, এই জন্য বললাম যে দিয়ে এবার নিচে বসেই বলল, আমার বাসায় আর কখনো যাবি না। মরা যদি এত ইচ্ছে থাকে তাহলে রাস্তায় গিয়ে পড়ে মর, যা। যেই ছেলেটা আমাকে মেরেছিল সেই ছেলেটা বলল, এসব নাটক হাসপাতালে না করে বাসায় যা, গিয়ে মর বাঁচ, তোদের বিষয়। দিয়ে মুহূর্তের ভেতরে তেলে বেগুনে চলে ছেলেটার সামনে গিয়ে বলল, টেনে হিস্ট্রি এখান থেকে নিয়ে যাব, চিনিস আমাকে? আদিবা ছেলেটার পাশে দাঁড়িয়ে বলল, ও আমার বয়ফ্রেন্ড, আর আপনারা তো ক্ষমতা নাই আমার সামনে আমার বয়ফ্রেন্ড এখান থেকে নিয়ে যাবেন। আমি দেয়ার হাত ধরে বললাম, চল এখান থেকে, আমার জন্য আজকে কতগুলো রোগী ফিরে যাবে, ওদের সময় নষ্ট না করে বাসায় যাই চল। হাসপাতালের বাইরে যেতে দিয়া বলল, তোর এত বড় অসুখ আর আমাকে বললি না? বলবো কি আমি নিজেও জানি না। দিয়া শেষবারের মতো আমাকে একটা উপকার করবে? আমি তোরে বলি তোর কি করতে হবে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যদি আমরা বাজারে একটা হোটেল খুলি ভালো হবে না? সুমন আর তুই সামলাতে পারবি না? আমি জায়গা দেখে আসছি, যদি এখন তুই রাজি থাকিস তো কনফার্ম করব। আমার কাছে এত টাকা নেই। আরে তোর টাকা দিতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব, পরে শুধু আমাকে দিয়ে দিস। ওকে, তুই আজকে বিকেলে গ্রামের সবাইকে একটু ডেকে একসাথে করবি? কেন? তোর যেটা বললাম সেটা কর, আর পিস্তলটা লাগবে আমার। আমার চাকরি খেতে চাস? গুলি করব না, শুধু ভয় দেখাবো। আচ্ছা এই নে, বাসার ভেতরে চল এখন। আমার বাড়ি থাকতে আমি তোর বাড়ি যাব কেন? এখন এক জায়গায় যেতে হবে। যা ইচ্ছে তাই কর তুই, আমি আটকাবো না। আর আমি বললেও তুই শুনবি? বিশেষ করে তোর যে ক্যান্সার। জীবন আছেই কি আর যাবেই বা কি? মরার আগের দিন হাসপাতালে সব কিছু দান করে দেব। আমি দিয়াকে আর কিছু না বলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। কেন জানি আজকে নিজেকে খুব বড় একা মনে হচ্ছে। যেখানে তাকাই সেখানে শুধু শূন্যতা দেখতে পাই। ভেবেছিলাম যা হয়েছে তা তো হয়েই গেছে, জীবনটা আবার নতুন করে শুরু করব, কিন্তু শুরু করার আগেই শেষ হয়ে গেল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেল। এই যে আবির ভাইয়া শোনেন। আমি পেছনে তাকিয়ে দেখি জুলি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর জুলির থেকে একটু দূরে আদিবা দাঁড়িয়ে আছে। আজকে কেন জানি মনে হলো আমার আদিবার সামনে যাওয়াটা ঠিক হবে না, অযথা অপমানিত হয়ে লাভ আছে, এর থেকে আমি চলে যাই বরং। প্লিজ ভাইয়া একটু শুনেন না, এই রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আমি এবার ওদের সামনে গিয়ে বললাম, কি হয়েছে বলুন, আমার আবার যেতে হবে। এই রোদের মাঝে আপনার থাকাটা উচিত নয়, এমনি আপনি ক্যান্সারের রোগী। আমাকে নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না ডক্টর ম্যাডাম, আমি তো আরও অনেক আগে এই জীবনের মায়া ছেড়ে দিয়েছি, এখন কোনো মতে বেঁচে আছি শুধু। এখন বলেন কি হয়েছে? জুলি ফোনটা কানে নিয়ে বলল, কি হাসপাতালে সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। জুলি ফোন কেটে বলল, আদিবা আমার যেতে হবে, তুই ওনাকে বলে দেখ গাড়ি ঠিক করতে পারিস কিনা। আবির সাহেব প্লিজ একটু হেল্প করবেন। জুলি একটা রিক্সা ডেকে চলে গেল। আমি আনমনে বললাম, এই রৌদ্রের মাঝে দাঁড়িয়ে থাকতে অনেকেরই শোভা পায় না, যদি কষ্ট হয় বাড়িতে চলে যান, আমি গাড়ি ঠিক করে বাসায় দিয়ে আসবো। সুরের তো আবার অভাব নেই, জেলের ভেতরে বসে বসে মানুষের চরিত্র খারাপ হয় আবার ভালোও হয়, আর খুনির চরিত্রই বা কি ভালো হতে পারে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি মানলাম আমি খারাপ, আপনি ভালো মানুষ। এখন বলেন কি হয়েছে, দেখি আমি ঠিক করতে পারি কিনা। গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি গাড়ি সামনে গিয়ে খুলে দেখতে লাগলাম। হঠাৎ করে আমি কাশতে লাগলাম, কিন্তু নিচে তুতু দিতে গিয়ে দেখি মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আদিবা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। দোকান থেকে একটা পানির বোতল কিনে কুলি করতে লাগলাম, কিন্তু মুখের পানি লাল হয়ে গেছে, শরীরটাও দুর্বল হয়ে গেছে। ধপ করে নিচে বসে বোতলের পুরো পানিটা মাথার উপর ঢেলে দিলাম। চোখের সামনে আমি আমার মৃত্যু দেখতে পারছি। আপনার এখন হাসপাতালে যাওয়া উচিত। আমি দাঁড়িয়ে আবার গাড়ি ঠিক করে মনোযোগ দিলাম, সব কিছু চেক করে বললাম, এখন যান, আশা করি সমস্যা হবে না। আপনি অসুস্থ, আমার সাথে হাসপাতালে চলেন। আমার চিন্তা করতে হবে না ম্যাডাম আপনার, আমি মরলেই কি আর বাঁচলেই বা কি, আমার জন্য কষ্ট পাবে এমন কেউ নেই। তবে ছিল একজন, আমার পিচ্ছি বউ, সময় থাকতে আমি ওকে মূল্য দেইনি। আদিবা গাড়ি স্টার্ট দিয়ে জানালা দিয়ে মুখ বাহির করে যে আমাকে কিছু বলতে যাবে, তখন আমি সামনে হাঁটতে লাগলাম। ও আবার নতুন করে জীবন শুরু করেছে, আমি চাই না আমার জন্য জীবন থেমে যাক। বিকেলে দিয়ে ফোন করে বলল, সবাই চলে আসছে, এখন তুই তাড়াতাড়ি আয়। আমি পিস্তল পুরো লোড করে চলে গেলাম। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখি আমাদের গ্রামে সবাই এসেছে, তবে সবাই শুধু আমাকে দেখে থুতু দিয়ে বলছে, ছি ছি, নিজের মাকে কেউ কিভাবে খুন করতে পারে? ওকে তো এই গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। মেম্বার সাহেব, আপনি কি বলেন? বাবা চেয়ারে বসেই বলল, আমিও তাই চিন্তা করছি। আমি বাবার সামনে গিয়ে বললাম, কেন আমার আম্মুকে মারলেন? আমার কথা শুনে বাবা অবাক হয়ে বলল, জেল থেকে এসে কি তোর মাথা খারাপ হয়ে গেছে?
নাকি আবার পাগল টাগল হয়ে গেলি? আমি পিস্তল বের করে সরাসরি বাবার পায়ে গুলি করে পিস্তল মাথায় ঠেকিয়ে বললাম, 3 পর্যন্ত গুনব। এরপর যদি কিছু না বলেন তাহলে সরাসরি মাথায় খুলি উড়িয়ে দেব। আমি এক বলতেই বাবা ভয়ে বলে দিল, আমি আমার বউকে মেরেছি। পাশের বাসার জরিনার সাথে আমার সম্পর্ক ছিল। সবকিছু তোর মা জেনে যায় বলে এমন করছি। ভাবছিলাম তোরে ফাঁসিয়ে বেঁচে যাব, কিন্তু আজকে। দিয়ে বাবার কলার চেপে ধরে বলল, আপনি যদি আমার বন্ধুর বাবা না হতেন তাহলে আমি এখানে আপনাকে গুলি করে মেরে ফেলতাম। নিজের ছেলের সাথে এটা কিভাবে করতে পারলেন? এতগুলো বছর জেল কেটে এসে আজকে ওর জীবন নিয়ে টানাটানি। জানেন তো ক্যান্সারের রোগী বাঁচতেও পারে আবার নাও পারে। ছেলেটার জীবন পুরোটাই ধ্বংস করে দিলেন। এই ওনাকে নিয়ে যান। বাবাকে নিয়ে যাওয়ার পর দিয়ে আমার হাত ধরে বলল, প্লিজ মামা, কান্না করিস না। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব তোকে বাঁচানোর জন্য। আর গ্রামের মানুষগণ এখন অত্যন্ত কেউ ওকে খুনি বলবেন না। আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইছি। এক এক করে গ্রামের সকল মানুষজন চলে গেল। শুধু আমার চেনা গ্রামের কয়েকটা মুখ দেখা যাচ্ছে। তারা আমার খুব অতি পরিচিত। জুলি ধীরে ধীরে হেঁটে আমার সামনে এসে বলল, ম্যাডাম আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। কখনো দেখেছেন ধনী করে ছেলেমেয়েরা রাস্তায় এসেছে থেকেছে? কখনো না। মানুষ যখন ধনী হয় তখন সব কিছু ভুলে যায়। আপনার ম্যাডামের সাথে আমার কথা ছিল, ওনার প্রাপ্ত বয়স হলে যেন আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই। ওনাকে চিন্তা করতে বলবেন না, পেয়ে যাবে। তবে এখন আমার কাছে টাকার সমস্যা। হাতে টাকা হলে অবশ্যই ডিভোর্স দিয়ে দেবো বলবেন। দিয়ে আপু ওনাকে বলেন না একটু হাসপাতালে যেতে, আমি ওনাকে আবার পরীক্ষা করব। ছেলেটার সাথে আর কত বলেন? দেখি একদম অসহ্য লাগে। আজকে আমি যদি ওর পাশে না থাকতাম তাহলে ও আত্মহত্যা করে ফেলতো। আর ও মরলেই কি বাঁচলেই কি, আপনার তো এতে কিচ্ছু যায় আসে না। হাসপাতালে সেই ছেলেটা বাইক নিয়ে আদিবার সামনে গিয়ে বলল, বেবি, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? এই ছেলে আবার তোমার কিছু করে নাই তো? জুলি চোখ গরম করে ছেলেটার দিকে তাকিয়ে বলল, অসময়ে বিরক্ত না করলে খুশি হতাম। ফালতু কাজকাম নাই, সারাদিন শুধু ম্যাডামের পাশে ঘুরঘুর। ছেলেটা আদিবার হাত ধরে বাইকের পেছনে তুলে বলল, চল নদীর সামনে গিয়ে হাওয়া খেয়ে আসি। আদিবা ছেলেটার কথা একটু প্রতিরোধ না করে ছেলেটার পিছনে বসে ওকে জড়িয়ে ধরে চলে গেল। এটা দেখে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আদিবা যেতেই দিয়া বলল, থাক, মন খারাপ করিস না। মন খারাপ করার কি আছে? কপালে যা ছিল তাই হয়েছে। ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? না, এখন আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও আমার বলতে হবে। আদিবা ম্যাডামের বয়ফ্রেন্ড আমাকে বাজে প্রস্তাব দিয়েছিল, কিন্তু উনি ম্যাডামের বয়ফ্রেন্ড বলে আমি কিছু বলি নাই। ওনার চরিত্র এতটাও ভালো না। আপনি কয়েকদিন পর ওকে আমি ডিভোর্স দেব, এই জন্য এখন ওর কথা আমি শুনতে চাই না। দিয়া চল। দিয়াকে নিয়ে আমার বাসায় চলে গেলাম। বাবা জেলে যাওয়ার কারণে পুরো বাসাটা আজকে খালি। দিয়াকে বিদায় করে বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো দরজায় খটখট আওয়াজের শব্দে। আমি দরজা খুলে দেখি জুলি দাঁড়িয়ে আছে। ও আবার আমার বাসা চিনল কিভাবে? জুলি আমাকে দেখেই বলল, কে বা কারা কেন ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে গেছে? বলেছে 1 কোটি টাকা না দিয়ে ওনাকে মেরে ফেলবেন। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। শেষে উপায় না পেয়ে আপনার কাছে আসছি। ম্যাডামের বাবা মা খুব কান্না করছে। তো আমি কি করব? ও তো আর আমাকে চায় না। জুলি আমার হাত চেপে ধরে বলল, আমি এখনও জানি আপনি ম্যাডামকে কত ভালোবাসেন। আপনার চোখে ওনার জন্য ভালোবাসা দেখেছি আমি। যদি রেগে একটা কথা বলেন তাহলে ঠিক আছে। আপনার বিষয় একদিকে রেখে এই গ্রামের মানুষের কথা চিন্তা করেন যারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। আদিবা ম্যাডামের কিছু হয়ে গেলে আপনি থাকতে পারবেন তো? আর গ্রামবাসীর কি হবে? কখন নিয়ে গেছে জানি না, তবে ফোনে আদিবা ম্যাডাম কান্না করে এই কথাগুলো বলছিল। জুলির কাছ থেকে ফোনটা নিয়ে দিয়াকে কল দিলাম। দিয়ে আমার কণ্ঠ শুনেই বলল, তোর কিছু বলতে হবে না, আমি চেষ্টা করছি। আদিবার বাবা এসেছিল এখানে। তুই বাসায় থাক, বের হবার দরকার নেই। আমি দেখছি কি করা যায়। ভালোই তো বললি, আমার বউ কিডন্যাপ হয়েছে আর আমি বসে থাকবো? তুই ওকে বউ মানলে আদিবা কি তোরে মানে? কার জন্য এত কষ্ট করবি? যাকে ভালোবাসি তার জন্য সারা বছর কেন, সারা জীবন কষ্ট করতেও রাজি আছি। শুধু তার মুখে একটু হাসি দেখলেই হবে। মরেই তো যাবো 2 দিন পর, কিন্তু আদিবার কিছু হতে দেব না। তুই আমাকে একটা বৌমার ব্যবস্থা করে দে। তোরে বাসায় তালা লাগিয়ে দেওয়া উচিত ছিল। ভুল হয়েছে আমার। প্লিজ ভাই, পাগলামো। আমি ফোন কেটে জুলির হাতে ওর ফোন দিয়ে বললাম, ওদের সাথে যোগাযোগ করতে পারবে আমার? পারবো ভাইয়া, আপনি আমার সাথে চলুন। আমি জুলির পিছন পিছন যেতে লাগলাম।
আদিবার বাসার সামনে গিয়ে দেখি ওর আম্মু কান্না করছে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আদিবার আম্মু এগিয়ে এসে আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমারই ভুল ছিল। এতদিন তুমি আসলে তোমাকে থাক আম্মা, বাদ দেন এসব পুরনো কথা। এসব কথা বলার কি লাভ হবে? এখন বলেন কোথায় টাকা নিয়ে যেতে হবে? আমার কথা শুনে উনি আমাকে একটা ঠিকানা দিয়ে বলল, যেখানে যেকে বলেছে তুমি গেলেই নাকি ওকে ছেড়ে দেবে। আমি আদিবার আম্মার কথা বোকার মতো বিশ্বাস করে নিলাম। সব কিছু ফেলে তাড়াতাড়ি দৌড়াতে লাগলাম। ঠিকানা অনুযায়ী যেতেই একটা ছেলে এগিয়ে এসে বলল, চলেন আমার সাথে। ছেলেটা আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি আদিবা ওর বয়ফ্রেন্ডের সাথে বসে আছে। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাকে দেখে আদিবার বয়ফ্রেন্ড হাসতে হাসতে বলল, এই ছেলে তো দেখি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। একবার বলতেই এখানে কুকুরের মতো তোমাকে বাঁচাতে চলে এল। আদিবা দাঁড়িয়ে বলল, আমি পরীক্ষা করছিলাম তুই কি এখনো আগের মতোই আমাকে ভালোবাসিস। যাই হোক, চলে আসলে যেহেতু বস এখানে, কিছু খেয়ে নেই। আর শোন, তোর টাকা পয়সা কিছু দিতে হবে না আমাকে, শুধু ডিভোর্স দিয়ে দে তাহলেই হবে। কি বলো শান্ত তুমি? আদিবার বয়ফ্রেন্ড শান্ত আমার সামনে দাঁড়িয়ে বলল, আদিবা ঠিক কথাই বলছে। ভাইয়া ভাইয়া, আমার বাসায় থাকতে একটু ভালো লাগে না, বাইরে যাবো একটু ভাইয়া। সিঁড়ি দিয়ে নামতে নামতে শান্তকে এই কথাগুলো বলল একটা মেয়ে, হয়তো শান্তর বোন হবে। শান্তর বোন আমাকে দেখে বলল, এই ছেলেটা কে ভাইয়া? চিনলাম না তো। আর বলিস না, এই ছেলেটাই তোর ভাবিকে প্রতিদিন বিরক্ত করে। মেয়েটা যে এসে আমাকে চড় দিতে যাবে, তখন আমি ওর হাত শক্ত করে মোচড় দিলাম। মেয়েটা জোরে চিৎকার দিয়ে বলল, ইস ভাইয়া, আমার হাতটা বুঝি ভেঙে গেল। আমি সাথে সাথে সবাইকে ভয় দেখিয়ে বললাম, এই বাসায় ঢোকার আগে কোনো এক জায়গায় বোম রেখে আসছি। যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিন্তু সবাইকে উড়িয়ে দেব। আর আমার আবার মরার এত চিন্তা নেই, কয়েকদিন পর তো মরেই যাব। সবাই এবার ভয় পেয়ে আমার থেকে দূরে দাঁড়িয়ে আছে। আদিবার দিকে তাকিয়ে বললাম, টাকা পেয়ে সব কিছু বলে গেলে? একটা কথা মাথায় রেখো আদিবা, প্রতিশোধ নিলে আমার একদিনও লাগবে না। কিন্তু প্রতিশোধ নেওয়ার মাঝে শান্তি নেই। আজকে যে নাটকটা করলে না, মনে থাকবে। আমি না হয় পর, কিন্তু তুমি তো আমাকে কাঁদাতে গিয়ে তোমার পরিবারকে কাঁদিয়েছ। এতটাই অহংকারী হয়ে গেলে কিভাবে আদিবা? আমি শান্তর বোনের হাত টান দিয়ে সোজা করে বললাম, সরি আপনার উপর রাগ প্রয়োগ করার জন্য। নেন, এখন চড় দেন, আমি কিছু মনে করব না। কিন্তু মেয়েটা আমাকে চড় না দিয়ে উল্টো আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। মায়া খুব অদ্ভুত জিনিস, তবে আমি কারো মায়ে পড়িনি। বহুদিন আগে একদিন বইয়ের মায়ে পড়েছিলাম, আর এখন ওই মায়া কাটিয়ে উঠতে পারিনি। বাসা থেকে বের হয়ে কিছুটা দৌড়ে যেতেই জুলি দৌড়ে এসে বলল, আবির কি হয়েছে? কি আর হবে, তোমার ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে মিলে আমাকে বোকা বানিয়ে নিয়ে গেছে অপমানিত করার জন্য। জুলি রেগে বলল, এত বড় সাহস আদিবার! ও কি নিজেকে খুব বড় মনে করে? আজই আমি চলে যাব, আর থাকবো না এখানে। আমি জুলির কথায় কান না দিয়ে বাসায় চলে গেলাম। এতক্ষণ হয়তো খবর হয়ে গেছে আদিবাকে পাওয়া গেছে। সকালে দিয়ার সাথে হোটেলে সব কিছু গোছগাছ করতে শুরু করলাম। বিকেলে হোটেল উদ্বোধন করব। আবির, আমি চাইছি আমাদের গ্রামের ভালো কাউকে এনে এই হোটেলে উদ্বোধন করাবো, তুমি কি বলো? আমার আগে দিয়া বলল, আমার জানা মতে এই গ্রামে একজন ভালো মানুষ আছে, যিনি সবার চিকিৎসা বিনামূল্যে করে। অহংকারী হোক আর যাই হোক, গ্রামে কারো কাছ থেকে 1 টাকাও নেয় না। কি বলিস আবির তুই? তোর যেটা ভালো মনে হয় তাই কর, আমি না করব না। আমি ভিতরে আসবো কি? দরজার কাছে গিয়ে দেখি জুলি দাঁড়িয়ে আছে। জুলিকে দেখে দিয়া বলল, তা আজকে এই গরিবের বাড়িতে কি মনে করে ডাক্তার ম্যাডাম? আমি আর ওনার সাথে কাজ করব না। 1 মাস একটু ঘোরাফেরা করে ঢাকায় চলে যাব। আমার বাবার কি কম টাকা পয়সা আছে? এরপর আমি এখানে আসছি আদিবার জন্য। কালকে ও সবাইকে কাঁদিয়ে কি নাটকটাই না করলো, আমি আর যাব না ওখানে। দিয়া আমাকে ইশারা করেই বলল, আদিবা তো ফিরে আসছিল, তাহলে নাটক কি? আমি না জানার ভান করে চুপ করে রইলাম। আচ্ছা ভিতরে আস। আপু, আমি কয়েকদিন আপনাদের সাথে এখানে কাজ করি, হাসপাতালে আর যাব না। হাসি দিয়ে বললাম, তাহলে তো খুব ভালো হতো ম্যাডাম। দিয়া রাগ দেখিয়ে বলল, ফালতু কথা বাদ দিয়ে দেখ ওর কি হয়েছে। আমি হাত মুছে জুলির কাছে গিয়ে বললাম, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না বুঝি? আমি থাকবো না ওখানে। আমার জন্য তোমাদের ঝগড়া করতে হবে না, হাসপাতালে ফিরে যাও। যাব না বলছি, যাব না তো। বাহির থেকে আওয়াজ আসলো, কে রে জুলি, আয় না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হাসপাতালে অনেক রুগী আমাদের জন্য অপেক্ষা করছে। জুলি, বাইরে কি আদিবা দাঁড়িয়ে আছে? জুলি মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা বলো, তুমি এখানে কাজ করবে? বেশি কিছু না, শুধু আমাকে রান্নাবান্নার কাজে সাহায্য করবে।
আর তুমিও রান্নাটা শিখে যাবে। 1 পয়সা দেব, থাকবে? দিয়া বলল, আবির পাগল হলি তুই? ওকে ভুলে ভালে কি করতে চাস? আমি বললাম, আজকালকার মানুষগুলো খুব অহংকারী হয়ে গেছে, ওদের একটু শিক্ষা দিতে হবে। নিজের পাপের ফল এখন নিজেই পাবে। জুলিকে নিয়ে বের হয়ে দেখি বাইরে গাড়ির কাছে আদিবা দাঁড়িয়ে আছে। জুলিকে দেখে আদিবা বলল, প্লিজ বোন আমার, চল না, তোর পায়ে পড়ি, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কে তোর সাথে যাবে? তোর কাজ তুই কি করগা। আমি এখানে 1 পয়সা বেতনের চাকরি পেয়েছি, চাকরি করব আর রান্না শিখবো, ডাক্তারি আর করব না। আবির সাহেব, এতদিন কিছু বলি নাই আমি, এখন কিন্তু আপনি আমার সাথে বেশি করছেন। হঠাৎ নিচে তাকিয়ে দেখলাম আদিবার পা কেটে রক্ত বেরোচ্ছে। আমি কোনো দিকে না তাকিয়ে আদিবার পায়ের কাছে বসলাম। আদিবা যেই দূরে চলে যেতে চেয়েছিল, আমি এর পা ধরে আটকিয়ে নিজের হাতে রক্ত পরিষ্কার করে রুমাল দিয়ে ক্ষত জায়গায় বেঁধে দাঁড়িয়ে বললাম, যান, গিয়ে কাজ করেন, ও যাবে। আরেকটা কথা কি জানেন ম্যাডাম, আপনি হয়তো আমাকে অপমান করতে পারেন, কিন্তু আমি পারবো না। জানেন কেন পারবো না? আমার সময় ফুরিয়ে এসেছে, হয়তো কিছুদিন সময় আছে আমার কাছে। আজকেও মারা যেতে পারি, বিশ্বাস নেই। আপনাকে কষ্ট দিলে আমি নিজেও কষ্ট পাবো। ভেবেছিলাম কি জানেন, জেল থেকে বের হয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু সব শেষ। সব কিছু মেনে যখন নিয়েছিলাম, তখন শুনি নিঃশ্বাসের শব্দও যেন শেষ হয়ে আসছে। জীবন থেকে সব কিছু হারিয়ে গেল। জুলি, আমাকে দেখে বলেন তো, আমার কি কোনো দিকে কম ছিল? আমি ছেলেটা কি পারফেক্ট ছিলাম না? এরপরে আমার জীবনের কাঁটা হঠাৎ করে থেমে যাবে? এই বয়সে কেই বা চাইবেন একটু বাঁচতে, কিন্তু আমি পারছি না। আমার জীবনের প্রাপ্ত বয়স আমি বিনা কারণে জেলে থেকে কাটিয়েছি, আর বাইরে এসে আমি আমার মৃত্যুর খবর শুনি। এই জীবন নিয়ে কে বাঁচতে চাইবে বলো? বুকের বাবা সে প্রতিদিন ব্যথা করে, কিন্তু কিছু বলি না। বললে কি হবে? আমার কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা নেই। ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখো, আমার মৃত্যুর খবর জেনেও আমার বউ আমাকে অপমান করে। মাঝে মাঝে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে, কিন্তু পারি না। ছেলেদের কান্না করতে মানা আছে যে। বুকের ভিতরে যে আগুন জ্বলছে তা কাউকে দেখাতেও পারি না। মরার আগে মরে যেতে ইচ্ছে করে। কথাগুলো বলতে বলতে নিচে বসে কান্না করতে লাগলাম। আজ বলছি, জীবনটা এমন না হলে কি হতো? পরিবার হারিয়ে এখন বউ হারিয়েছি। এখন জীবনের হিসাব কোনোভাবে মিলাতে পারছি না। খুব হতভাগা আমি। দিয়ে আমার কাছে এসে আমার মাথা জড়িয়ে ধরে বলল, কান্না করিস না, আমি আছি তো তোর পাশে। বলছি না কিচ্ছু হবে না, এভাবে ভেঙে পড়িস না। কিছু কিছু মানুষের জীবন শেষ থেকেই শুরু হয়, তোরেও হয়তো তাই হবে। তুই না থাকলে আজকে হয়তো আমি মরেই যেতাম। যে ছেলেটার পকেট ভর্তি টাকা থাকতো সবসময়, আজকে সেই ছেলেটা নিজের চিকিৎসা করানোর মতো টাকা পাচ্ছে না। পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত। দিয়ে আমাকে টেনে তুলে বলল, কান্না করিস না, সব কিছুর শেষ নাই, শুরু হবে। আর আদিবা ম্যাডাম বিকেলে একটু কষ্ট করে এসে আমাদের হোটেলটা উদ্বোধন করে দিবেন। ম্যাডাম, যখন আমাদের কাছে প্রিয় মানুষ থাকে তখন আমরা তার ভালোবাসা বুঝতে পারি না, কিন্তু যখন দূরে চলে যায় তখনই ঠিক বুঝতে পারি। আপনি চিন্তা করতে পারেন, এই গ্রামের মাঝে প্রভাবশালী মেম্বারের ছেলের পকেটের আজকের এই অবস্থা। টাকা এই আছে, এই নেই, কিন্তু আপন মানুষগুলো শূন্য পকেটেও পাশে থাকে। যেমন আমার স্বামী। সরি ম্যাডাম, আমার বন্ধু হয়তো ভুলভাল অনেক কিছু বলে ফেলেছে, ওর পক্ষ থেকে আমি মাফ চাইছি। জুলি, হাসপাতালে যাও। যদি তুমি রাগ করে না যাও তাহলেই রোগীদের ক্ষতি হবে। প্লিজ যাও, আর সময় পেলে এখানে এসে 1 পয়সা বেতনে কাজ করবে, ঠিক আছে? জুলি হাসি মুখে বলল, আচ্ছা আপু, ঠিক আছে। আর আপনি কিন্তু আজ থেকে আমার বড় ভাই, আপনাকে আমি ভাইয়া বলবো। যদি কান্না করেন না এভাবে তাহলে খবর আছে, এই বলে দিলাম। জুলি আদিবার কাছে গিয়ে বলল, কি ম্যাডাম, চোখ লাল হয়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে কান্না করছেন। আদিবা তাড়াতাড়ি গাড়ির ভিতর বসে চলে যেতে লাগলো। সুমন এসে আমার মাথায় ঠাস করে একটা শট দিয়ে বলল, শালার বেটায় তো কান্না করিস কেন? এত সহজে মরবি না তুই, আমরা আছি তো। আমি ভেতরে গিয়ে আবারও কাজে মনোযোগ দিলাম। সব কিছু গুছিয়ে চলে গেলাম। বিকেলে সব কিছু রেডি করে বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর পরই আদিবার গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ির ভেতর থেকে শান্ত আগে নেমে দরজা খুলে আদিবাকে হাত ধরে নামালো। এখন আমার আর এসব দেখে কষ্ট লাগে না, কেন জানি এসব সহ্য হয়ে গেছে। দিয়ে আদিবার হাতে সিজার তুলে দিয়ে বলল, ম্যাডাম, আপনি এখন উদ্বোধনের কাজ শুরু করুন। আমার পাশে জুলি দাঁড়িয়ে বলল, এই মিয়া, তোমার লজ্জা লাগে না যে নিজের বউয়ের পাশে অন্য এক ছেলে দাঁড়িয়ে আছে আর তুমি কিছু বলছো না? আমি হলে তো গুলি মেরে ফেলতাম। চুপ কর তো একটু। ও ছেলে নিয়ে ঘুরুক আর যাই করুক, তাতে আমার কি? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
জানি তো। আমি তোমার মনের কথা মুখে এক কথা আর মনে মনে ঠিকই কষ্ট পাচ্ছেন। আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। জুলির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। এটা সত্যি, আদিবাকে অন্য কারো পাশে দেখলে খুব কষ্ট লাগে, কিন্তু কি আর করার, সব কিছু মেনে নিতেই হবে। উদ্বোধনীয় কাজ শেষ হতেই আদিবা আর শান্ত গিয়ে টেবিলে বসলো। ওদের জন্য স্পেশাল খাবার রান্না করা হয়েছে, কারণ ওরাই তো আমাদের প্রথম কাস্টমার। আমি খাবার নিয়ে ওদের সামনে পরিবেশন করতে লাগলাম। শান্ত হাসি দিয়ে বলল, তোরে এই কাজেই মানায়। তা দিয়া ম্যাডাম কত টাকা বেতন দেবে ওকে? একটু চুপ কর তো, উল্টাপাল্টা কথা বাদ দিয়ে। দিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ওকে আমি আটকে দিয়েছি। সব কিছু শেষে আদিবা 1,00,000 টাকার একটা চেক দিয়ে দিয়াকে বলল, এত কিছু কিভাবে একা সামলাবে? দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই ওয়েটার ছেলেটা আমাদের সাথে শেয়ারে কাজ করে, সব পরিকল্পনা ওর। আর শান্ত সাহেব খুব বড় বড় কথা বলেছিলেন না? দাঁড়া, আজকে আমি তোর মুখোশের আড়ালে কি কি কুকাম করে থাকি সব কিছু বলবো। এই একটা শুভ দিনেও তুই আমার বন্ধুকে অপমান করলি। 3 রাস্তার মোড়ে যে মেয়েটার লাশ পড়েছিল, আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মেয়েকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে ধর্ষণ করলি। শান্ত ভয় পেয়ে বলল, এই সব কিছু বানানো মিথ্যা কথা। 3-4 জন পুলিশ কনস্টেবল এসে শান্তকে ধরে ফেললো। এটা কি ধরনের ফাজলামো? এখানে এনে কিন্তু এখন আমাদের রীতিমতো অপমান করছেন। দিয়ে ফোন বের করে বলল, এই যে ডাক্তার ম্যাডাম, এই ভিডিও দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আপনাকে আমি খুব ভালো মনে করতাম, কিন্তু আপনি একজন ধর্ষণকারী গার্লফ্রেন্ড। আর এক মুহূর্ত আপনি এখানে থাকতে পারবেন না। এসেছিলেন প্রধান অতিথি হিসেবে, যাবেন সবচেয়ে নিকৃষ্ট অতিথি হিসেবে, নইলে আমি ঘর। আমি দিয়ের মুখে হাত দিয়ে বললাম, প্লিজ আর কিছু বলিস না। হাতের 5 আঙ্গুল তো আর সমান না। একজন অপরাধ করলে কি সবাই অপরাধী? দিয়ে ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, এই মেয়েকে এখনো তুই ভালো বলছিস? তুই কি এটা জানিস ও এই ছেলের সাথে কি না কি করেছে? ও ফালতু মেয়ে। এই গ্রামে ডাক্তার বলে সবাই ওকে সম্মান করে, নইলে ওর মুখের দিকেও কেউ তাকিয়ে দেখতো না। টাকা আছে বলে খুব অহংকারী হয়েছে না? আদিবার 1 সেকেন্ডও না দাঁড়িয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এটা না করলে কি হতো না দিয়া? যা হয়েছে বেশ হয়েছে। আমাদের কথার মাঝে কয়েকজন কাস্টমার এসে খাবারের জন্য টেবিলে বসলো। আমরাও কাজে লেগে গেলাম। রাত 10টার মতো থেকে বাসায় চলে গেলাম। সকালে আমি আবার হোটেলে এসে কাজ শুরু করে দিলাম। বিকেলে কাজ করছি, তখন দিয়া পুলিশের পোশাকের ভিতরে এসে বলল, কি করিস? এই তো ম্যাডাম, আমি আমার কাজ করছি। সুমন কই? বিড়ি খেতে গেছে বাইরে। কিছু বললে বল, নইলে আমাকে বিরক্ত করিস না। ও বাবা, একদিনই এত বড় কাজের ছেলে হয়ে গেছে। এখন শোন আমি কি বলি। কালকে তো রেগে আদিবাকে উল্টো পাল্টা অনেক কিছু বলে ফেলেছি, আর বলবো না। তো কি করব? ও সব সময় তোরে অপমান করে। এত না পেঁচিয়ে সোজা বল। হাসপাতালে একজনের মহিলা বাচ্চা হবে, ব্যথার চিৎকার করছে, কিন্তু জুলি এত অভিজ্ঞ না। সকাল থেকেই নাকি আদিবা অফিসে আসে নাই। আমি ওকে অনেক ফোন দিয়েছি, কিন্তু ফোন কল রিসিভ করে না আমার। মহিলার অবস্থা খুব সিরিয়াস। ভালো তো, এখন আমি কি করব? তুই গিয়ে দেখ না একটু প্লিজ। ওর সাথে কথা বলার মতো ইচ্ছে নেই আমার। তুই এখন যাবি এই মুহূর্তে? দেখ দিয়া, এবার কিন্তু তুই তাড়াতাড়ি যাবি, নাকি আমি অন্য ব্যবস্থা করব? আমি গেলে হোটেলে থাকবে কে? এই নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই আমার গাড়ি নিয়ে তাড়াতাড়ি যা, মহিলার অবস্থা খুব বাজে। আমি হোটেল থেকে বের হয়ে পুলিশের জিপে বসলাম। আদিবার বাড়ির সামনে নেমে কনস্টেবলকে চলে যেতে বললাম। আমি ধীরে ধীরে হেঁটে দরজার কাছে চলে গেলাম। আস্তে করে দরজা ঠেলা দিতেই খুলে গেল। ভেতরে দেখি আদিবা ওর আম্মুর কোলে শুয়ে আছে, আর ওর বাবা অন্য এক পাশে বসে আছে। হঠাৎ করে আমাকে দেখে আদিবার বাবা বলল, কি চাই এখানে তোমার? জি আঙ্কেল, আদিবার সাথে একটু কথা বলবো। আমার কথা শুনে আদিবা একটু মুখ উঁচু করে আমার দিকে তাকিয়ে দেখলো। দেখো বাবা, মন মেজাজ এমনিই খুব খারাপ, বিরক্ত করো না, যাও এখান থেকে বলছি। আদিবা, আসবি একটু এদিকে। আপনার সাথে কথা বলার মতো ইচ্ছা নাই আমার, যান এখান থেকে। কথা বলতে হবে না, এখন হাসপাতালে চলো। এই তুই যাবি এখান থেকে? 2 বন্ধু মিলে আমাকে ইচ্ছা মতো অপমান করলি, এখন আবার আসলি কি জন্য? আপনি আর অপমান? অপমান শব্দটা আপনার সাথে যায় না। মানুষ তো এসব কথা শুনলে থুথু দেবে। একজন দর্শনকারী নাকি ডাক্তারের বয়ফ্রেন্ড। টাকা থাকলে ভালো মানুষ হওয়া যায় না, হাজার হাজার বছর লেগে যায় ভালো শব্দটা নিজের নামের সাথে ব্যবহার করতে। দূর থেকে দেখে মানুষ বলবে এই মেয়ে বা ছেলেটা খুব ভালো, আর খারাপ হতে 1 মিনিটও লাগে না। এই যেমন নিজের সম্মান ধরে রেখেছেন কত কত বছর, আর একজন দর্শনকারী বলল, সাথে সাথে সব কিছু বিলিয়ে দিলেন।
তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়েকে অপমান করিস? এত বড় সাহস তুই কোথায় পেলি? উনি বেশ জোরে আমাকে চড় দিয়েছেন। চড় খেয়ে আমি নিচে বসে গেলাম। হঠাৎ করে নাক মুখ দিয়ে আবার রক্ত বেরোতে লাগলো। আমি রুমাল দিয়ে রক্ত মুছে বললাম, আজকে যদি নিজের জন্য একটু চিন্তা করতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। মানুষের উপকার করে বলে আজকে আমার এই অবস্থা। তবে আজকে যদি আমার ছোট্ট সেই পিচ্ছি বউটা পাশে থাকতো তাহলে হয়তো এই দিন আমার দেখতে হতো না। আদিবা উঠে আমাকে ধরে বলল, ঠিক আছো তো তুমি? চলো আমার সাথে। আমি আদিবার হাত ছাড়িয়ে বললাম, থাক, ধরতে হবে না আমাকে, একটু হাসপাতালে চলে যান তাহলেই হবে। আদিবা জোর করে আমাকে গাড়ির ভিতর বসিয়ে দিল। আমি একপাশে চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে আদিবা বলল, মেয়েদের এই একটাই সম্পদ আছে, সেটা তার সম্মান। হয়তো আমি খারাপ হতে পারি, কিন্তু আমি নিজের সম্মান বিলিয়ে দেব এমন বোকা মেয়ে আমি না। আপনার এত কিছু শুনে আমি বা কি করব? নিজের লাইফ মন যা চাই তাই করবেন। আমি বললেই কি আর না বললেই কি? আপনি এতটা শক্ত থাকেন কিভাবে? ভেতরে জ্বলে পড়ে যাচ্ছেন। মরে গেলে খুব ভালোই হতো, হয়তো মরণ খুব শীঘ্রই কাছে চলে আসবে। আদিবা কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করলো, কাউকে জীবনের সাথে জড়িয়ে নিলে ভালো হতো না? যাকে একবার এক মনে জায়গা দিয়েছি তাকে স্যার অন্য কাউকে কিভাবে চিন্তা করব? খুনি হতে পারি, তবে মানুষের মতো অহংকারী আর বেঈমান না। ওকে কি এখনো ভালোবাসবেন? ভালোবাসা হয় মন থেকে, এটা কি বলা যায়? আদিবা আমাকে এক হাত দিয়ে ধরে বলল, শরীর কি খুব খারাপ লাগছে? যার শরীরে পরপুরুষের গন্ধ সেই নারী আমার জন্য হারাম। এমন কিছু হবার আগে যেন আমার মরণ হয়। আর কেউ যদি বলে বয়ফ্রেন্ড গেছে তো কি হয়েছে, আমি এখন আমার স্বামীর কাছে যাব, আর এটা শুনে আমি তাকে সাথে সাথে ডিভোর্স দিয়ে দেব, নাহলে নিজের গলায় নিজে কেটে ফেলবো। আজ কেউ যদি আমাকে বলতে 1 লাখ টাকা দিয়ে আমার খুব দরকার, আমি নিজের কিডনি বিক্রি করতেও একটু দ্বিধাবোধ করতাম না। কিন্তু তার কাছে আমার ভালোবাসা আমি বিক্রি করতে পারবো না। নিজের শরীর থেকে সব অঙ্গ খুলে দিতেও রাজি আছি, কিন্তু ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না। যখন দেখি আমার বউ পরপুরুষ নিয়ে ঘুরে, তখন নিজেকে কিভাবে যে নিজে কন্ট্রোল করি এটা তো শুধু একমাত্র আমিই জানি। টাকা থাকলে মানুষ সব কিছু ভুলে যায়, আর আমার মতো বোকা ছেলে এখনও কিছু বুঝতেই পারেনি। আদিবা জানালার বাইরে মুখ দিয়ে কান্না করছে। হাসপাতালের কাছে আসতে আদিবা গাড়ি থেকে নেমে গেল। আদিবা গাড়ি থেকে নেমে বলল, ভেতরে গিয়ে বসেন, আমি রোগীটা দেখে আসছি। আদিবা দৌড়ে ভেতরে চলে গেল। অনেকক্ষণ হলো গাড়িতে বসে আছি, আর ভালো লাগছে না। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে চলে গেলাম। ভেতরে যেতেই সেদিন এসে ছেলে দৌড়ে এসে আমার কলার ধরে বলল, আজকে আবার আসলি ম্যাডামের সাথে ঝগড়া করতে? আজকে আমি আর ছাড়বো না, তোরে দ্বারা পুলিশে ডাকছি। হঠাৎ করে আদিবা দৌড়ে এসে ছেলেটার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, উনি কে জানো তুমি? উনি তোমার স্যার হয়। আজকের মতো মাফ করে দিলাম, যাও এখান থেকে। ভাইয়া তুমি এখানে? এসেছিলাম একটু দরকার, এখন আবার চলে যাব। প্লিজ আমার সাথে একটু ভেতরে চলেন, আপনার চেক আপ করতে হবে। পকেটে একটা টাকাও নেই, আবার চিকিৎসা? বাদ দেন ম্যাডাম, আমি যাই। আদিবা আমার হাত ধরে বলল, আমি আমার বাপ মায়ের কসম খেয়ে বলছি, আমি কখনো আমার ইজ্জতের উপর কারো হাত রাখতে দেই না। ও শুধু আমার হাত ধরেছে এই পর্যন্তই, আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। এবার আমি আদিবার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বললাম, তোর থেকে রাস্তার মেয়েগুলো অনেক ভালো আছে, অন্তত ওরা তোর মতো সম্মান বিলিয়ে দেয় না। ভাইয়া এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। যেটা জানেন না সেটা নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি নিজে খারাপ বলে অন্যকে আপনি খারাপ মনে করেন। আর কি হয়েছে, একটা মেয়ে 3-4টা প্রেম করতেই পারে, এতে কি এমন হয়েছে? আর যাই বলেন, সম্মান নিয়ে কথা বললে আমি কিন্তু ছাড়বো না। জুলির কথা শুনে মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, এখানে এসে আপনাদের অপমানিত করলাম। ইচ্ছে করলে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। কেন জানেন? হঠাৎ করে একদিন ওপরে চলে যাব, এজন্য কাউকে আমি কষ্ট দিতে চাই না। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। পাশে থাকা ছেলেটা বলল, স্যার আপনার নাক থেকে রক্ত বের হচ্ছে। আমি রক্ত মুছে চুপচাপ হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। হাসপাতালের গেটের সামনে গিয়ে পড়ে গেলাম। পড়ার সাথে সাথে কে যেন আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ভালো করে লক্ষ্য করে দেখি শান্তর বোন। আমি ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছি না। শান্তর বোন আমাকে ধরে বলল, আপনি অসুস্থ নাকি? শরীর ভালো দেখাচ্ছে না। মৃত্যুর সাথে লড়াই করছি, ব্লাড ক্যান্সার হয়েছে, বাঁচবো না বেশি দিন। মেয়েটা মন খারাপ করে বলল, সরি এসব মনে করিয়ে দেওয়ার জন্য। না ঠিক আছে, আর আমি তোমার ভাইয়ের জন্য কিছু করতে পারবো না। ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর সবার কিন্তু মা বোন আছে, তুমিও তো একটা মেয়ে। আমরা ভাবতেও পারি নাই ভাইয়া যে এতটা খারাপ। ভাবি কই ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা যাও, আমি এখন বাসায় যাব। মেয়েটাও খপ করে আমার হাত ধরে বলল, বাসায় যাবো মানে চলেন এখন আমার সাথে। যাব না, যান।
প্লিজ আসেন না, একা একা যেতে ভয় লাগছে আমার। আর আপনি কি সত্যি আমার ভাবিকে বিরক্ত করতেন? আপনাকে দেখে তো খুব ভালো মনে হয়। ভাইয়া জেল থেকে বেরিয়ে এসেছে, ভাবিকে বিয়ে করবে, তখন ভালো একটা মেয়ে দেখে পছন্দ করব। আপনার জন্য এখন ভিতরে চলেন। শান্তর বোন জোর করে আমাকে টেনে ভেতরে নিয়ে এলো। ধীরে ধীরে আমি হাত দিয়ে আদিবাকে শেষবারের মতো জড়িয়ে ধরলাম। এরপর আর কিছু বলতে পারিনি। যখন আমার জ্ঞান ফিরল তখন চোখ খুলে তাকিয়ে দেখি আমার পুরো শরীরে যন্ত্র লাগিয়ে রেখেছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছি না, তবে এটা বুঝতে পারছি আমি হাসপাতালে আছি। এর মাঝে দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেই বলল, যাক, শেষ পর্যন্ত আমরা সফল হতে পারছি। আমরা সবাই তোর আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একমাত্র আদিবা সারাদিন তোর পাশে পড়েছিল। ও বলতো তুই বেঁচে যাবি। মেয়েটা তোর জন্য সারাদিন পাগলের মতো দৌড়ে এদিক ওদিক থেকে ওষুধ দিয়ে আসে। এই 5 দিন বিছানার শরীর লাগাই নাই আদিবা, শুধু একটাই কথা বলতো, ভুল একবার করেছি, বারবার করতে চাই না। আমার স্বামী মরে গেলেই আমিও বা বেঁচে থেকে কি করব? মেয়েটা খুব কষ্ট করেছে। আমরা তো স্বার্থপর কাজের পিছনে ছুটি, বিপদের সময় কাছের মানুষই পাশে থাকে, হোক সে যতই খারাপ। আমি হাত নাড়াতে চাইছি, কিন্তু দেখলাম আমার হাত বেঁধে রাখা হয়েছে। দিয়া বুঝতে পেরে বলল, তোর পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে, নড়াচড়া করিস না। আদিবা কই? ও ডাক্তারের সাথে কথা বলেছে তোর রোগের ওষুধ নিয়ে। কিরে, এভাবে কান্না করছিস কেন? বাঁচার ইচ্ছে ছিল না আমার, কিন্তু মনে কর তুই মরে গেলি, এখন যেই নতুন জীবন পেলি ওটা আদিবার জন্য। মেয়েটাকে মেনে নে। ও আমার সাথে থাকতে পারবে না। আবার একই কথা, মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না তোর জন্য। মানুষ মাত্রই ভুল। প্লিজ বন্ধু, আমি বলছি। ঠিক আছে, মেনে নেব। খাবি কিছু? কিছু এনে দে। দিয়ে আচ্ছা বলে রুম থেকে বের হয়ে গেল। একটু পর আদিবা ভেতরে ঢুকে বলল, আজকে কিছু খেতে পারবেন না আপনি, রাতে খাবেন। আদিবাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। ওর চোখের নিচে কালো দাগ পড়েছে। মেয়েটাকে কয়েকদিনে বড্ড বেশি কষ্ট পেয়েছে বুঝতে পারছি। ওর এই অবস্থা দেখে আমার চোখের পানি এসে গেল। আদিবা আমার পাশে দাঁড়িয়ে বলল, কষ্ট হচ্ছে যে কান্না করছেন? তুমি জানতে আমি আমার মাকে খুন করিনি। আজকে যদি এই কথাটা বিশ্বাস করে আমার আশায় থাকতে, তাহলে আর এই দিন দেখতে হতো না আমার। কে চায় না এই সুন্দর দুনিয়াতে বেঁচে থাকতে? কিন্তু আমার যে কেউ নেই। কেন আমার জন্য এত কষ্ট করছো? মরেই তো যাব হয়তো কিছুদিন পর। আদিবা আমার আড়ালেও চোখের পানি মুছে বলল, কিচ্ছু হবে না, ডাক্তারের সাথে আমি কথা বলেছি। আমার মুখটা একটু পরিষ্কার করে দিও। আদিবা রুমাল বের করতে আমি বললাম, তোমার ওড়না দিয়ে মুছে দাও। আমার এমন অদ্ভুত আবদার শুনে আদিবা আমার মুখের দিকে তাকিয়ে দেখলো। আমি আবার বললাম, কি হলো? তাকিয়ে দেখার কি আছে? যেটা করতে বলছি তাই করো। আদিবা শরীর থেকে ওড়না টেনে সুন্দর করে আমার মুখ মুছে দিল। হাত খুলে দেবে একটু? শুধু 1 মিনিট। পুরো হাতেই তো কেটে ফেলেছেন, এখন হাত খুলে কি করবেন? শুধু তোমাকে একটু জড়িয়ে ধরবো। এতদিন পর আমার বউকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। ভুলের ভিতরে ছিলাম আমি এটা ভুলে গিয়েছিলাম। এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না, ও আমার বউ, আমার জীবন মরণের সাথী। অন্য পুরুষের সাথে ঘুরতে দেখে আমি কেন ওর গালে 2টা চড় দেইনি? মানুষ ভুল করে, কিন্তু তাকে সঠিক রাস্তা দেখিয়ে ফিরে আনতে হয়। আদিবা পা ভেঙে নিচে হামাগুড়ি দিয়ে বসে বেডের সাথে মাথা লাগিয়ে একধারে কান্না করেই যাচ্ছে। প্লিজ আর কান্না করো না। আমি কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, তোমাকে আগলে রাখবো। আদিবার কান্না শেষ হতেই আমার চোখে মুখে ইচ্ছা মতো চুমু দিতে লাগলো। আমি তো শ্বাস নিতেও পারছি না। খুব কষ্ট করে বললাম, আরে হয়েছে, থামো এখন একটু। এত কষ্ট করে বাঁচালে, এখন কি মেরে ফেলতে চাও? আদিবা আমাকে ছেড়ে বলল, আমি জানতাম আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না, এই জন্য আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। কপালটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। আদিবা চোখের পানি মুছে বলল, আমাকে এতদিন কাঁদিয়েছেন না, এখন হাতের কাছে পেয়েও আমাকে ছুতে পারবেন না। ভালো হবে না কিন্তু, ছাড়বো না বলে দিচ্ছি। সে পরে দেখা যাবে, এখন বলেন কেমন লাগছে? মোটামুটি একটু ভালো। দরজা ঠেলে আদিবার বাবা ভেতরে ঢুকে বলল, কি রে মা, তুই বাসায় যাবি না? এতদিন ধরে বাসায় যাস না, এখন বাসায় চল। শান্তর বাবা মা এসেছে, ও নাকি ওর ভুল বুঝতে পেরেছে, আর এমন করবে না। তখন আদিবা বলল, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি আমার বাবা হয়ে এই কথা বলতে পারলে? যাকে বাঁচানোর জন্য দিনরাত এক করে কাজ করেছি, আর তাকে ফেলে আমি চলে যাব? তোমাদের জন্য আজকে আমি খারাপ হয়েছি। তোমরা যদি আমাকে শাসন করতে, তাহলে আমি আমার স্বামীকে কখনোই ছাড়তাম না। আজকে আমার টাকা হয়েছে বলে ওনাকে আমি চিনি না। এত অহংকারী কীভাবে হতে পারলাম আমি বাবা? আজকে ওনার পাশে থাকলে উনি সুস্থ থাকতেন। সব কিছু হয়েছে আমার জন্য। আদিবা এইসব বলে কান্না করতে লাগলো। আদিবার বাবা সব শুনে বলল,
ফকিন্নি একটা ছেলের জন্য তুই কেন তোর জীবন নষ্ট করবি? ওরা তো খুনির ফ্যামিলি। দেখো দেখো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমাকে মারবে। আদিবা আবারও বলল, বাবা প্লিজ, তুমি আমাকে আর কুবুদ্ধি দিও না, যাও এখান থেকে। আমার মেয়েকে সবাই মিলে জাদু করেছে, বুঝতে পারছি আমি পুলিশের কাছে যাব। আদিবার বাবা যেতেই আদিবা আমার পাশে বসে বলল, রাগ করলে আমার উপর? রাগ তো অনেক আগেই করেছিলাম, তবে রেগে থাকি কিভাবে? আমার বউ আমার জন্য এত কষ্ট করেছে যে। আমি আর এই বাড়িতে যেতে চাই না। তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে বলো আমাকে। তুমি চাইলে পুরো বাড়িটা তোমার নামে লিখে দেব। কিছু দিতে হবে না, আপনি শুধু থাকবেন। আদিবা, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে তো। আমি যতদিন আছি ততদিন আপনার কিচ্ছু হবে না, এত চিন্তা করেন কেন? কিছু এনে দিবে? খুব খিদে পেয়েছে। এখন যে খেতে পারবে না। প্লিজ। আদিবা আমার ঠোঁটে আলতো করে ঠোঁট লাগিয়ে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, আজকের দিনটা আমার জন্য প্লিজ। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আদিবা আমাকে রেখে বাইরে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি, তাহলে শেষমেশ রাগ অভিমান সব কিছু শেষ হয়েছে। হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন এলো, আমাকে রক্ত দিল কে? আমি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আস্তে করে হাত টান দিতেই বাঁধন খুলে গেল। হাতের কাটা দাগগুলো এখনও শুকায়নি। শরীর থেকে সব কিছু খুলে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে গেলাম। শরীরে একটু শক্তি নেই আমার চলার মতো। আমি আদিবাকে ছোট করে একটা ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি আবারও ডাক দিলাম। আদিবা দৌড়ে এসে আমাকে নিচে দেখে চিৎকার দিয়ে বলল, এটা তুমি কি করলে? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? কেন এমন করছো বলো আমাকে। আদিবা কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে একটু শান্তি মতো বাঁচতে দেন, আর কত কষ্ট দিবেন আমাকে? আমাকে ধরে একটু বাইরে নিয়ে যাবে? এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। চুপচাপ বেডের উপর চলেন, আমাকে রাগাবেন না। তোমার কেবিনে নিয়ে চলো। আপনি এখনো ঠিকমতো সুস্থ হন নাই, আমাকে কেন এত টেনশন দিচ্ছেন? একটা রাত বিছানায় গা দিই নাই, যদি আপনার কিছু হয়ে যায়। প্লিজ আদিবা। ঠিক আছে, আমাকে শক্ত করে ধরেন। আমি আদিবাকে আস্তে করে জড়িয়ে ধরলাম। আদিবা আমাকে নিয়ে বেরোতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আদিবা শুধু বলল, উনি আমার স্বামী, তাই দয়া করে কেউ বিরক্ত হবেন না, সবাই একটু বসেন। আদিবা আমাকে রুমে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলল, এমন পাগলামো করছো কেন? এদিকে আসো। আদিবা উঠে দরজা লাগিয়ে আমার পাশে বসলো। বলো। বিরিয়ানি এনে দাও। দিয়াকে কল দিয়ে বলো। আমি তোমাকে যেটা করতে বলছি তাই করো। আদিবা কান্না করে বলল, কেন এমন করছেন? আপনার পা জড়িয়ে ধরে বলি, প্লিজ এমন করবেন না। আর আদিবা পা ছাড়ো বলছি, এমন করো না। আদিবা আমার পা শক্ত করে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি আপনাকে, আপনাকে হারিয়ে ফেললে আমি মরেই যাব। উঠো বলছি। আদিবা পা ছেড়ে দিয়ে বলল, কাউকে দিয়ে খাবার আনাও, বেশি কথা বললে কিন্তু। আদিবা এবার রেগে দরজা খুলে বের হয়ে গেল। একটু পর খাবারের একটা প্যাকেট হাতে নিয়ে বলল, নেন, যত ইচ্ছে খান, আমি বললেও তো শুনবেন না। খাইয়ে দাও তুমি। আদিবা আমার কথা মতো আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হতেই জুলি দরজা ঠেলে ভিতরে ঢুকে বলল, ম্যাডাম, রোগীরা বসে আছে। আর দুলাভাই এখন কেমন লাগছে আপনার? মোটামুটি ভালোই। আমার বান্ধবীকে কি আবার কষ্ট দেবেন নাকি মেনে নেবেন? আদিবার দিকে তাকিয়ে বললাম, দেখি কি করা যায়। আদিবা আমার কথা শুনে রেগে চলে গেল। বুঝেছি বেচারি মনের মধ্যে কষ্ট পেয়েছে। প্লিজ আমার বান্ধবীকে মেনে নেন। জানি না আর কিভাবে বললে মেনে নেবেন, ও দিনরাত এক করে। আমাকে একটু একা থাকতে দাও, শরীর আমার পুরো ক্লান্ত। আমি চলে গেলাম তাহলে। জুলি রুম থেকে বের হয়ে চলে গেল। আমি চেয়ারে শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বাইরে চেঁচামেচি শব্দ শুনে। আমি চেয়ার থেকে উঠে দরজা খুলে বের হয়ে গেলাম। বাইরে দিকে শান্ত কাজী সহ এসেছে আদিবাকে বিয়ে করার জন্য। আদিবা গলায় একটু জোর দিয়ে বলল, এখান থেকে চলে যাও বলছি, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। শান্ত আদিবার পা জড়িয়ে ধরে বলল, সবাই তো ভুল করে, আমিও করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। ভাবি, ভাইয়াকে মাফ করে দেন না, এমন করছেন কেন? আদিবার বাবাও একই কথা বলল, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে আদিবা আমার সামনে এসে আমার হাত জড়িয়ে ধরে বলল, আমি একটা বিবাহিত মেয়ে, আপনারা এসব কি আজে বাজে কথা বলছেন? সবাইকে ভালো ভালোই বলছে আমার হাসপাতাল থেকে বের হয়ে চলে যাও, নইলে আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকতে হবে না, আমি চলে আসছি। আর শান্ত, তুই এখানে কি করিস? তাড়াতাড়ি দেশ ছেড়ে পালিয়ে যা। তোর নামে যতগুলো ধর্ষণ মামলা আছে সবগুলো কিন্তু আমি খুঁজে খুঁজে বের করব। এজন্য বলছি পালা। দিয়ার কথা শুনে শান্ত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। দিয়া আমাকে বলল, এখন কেমন লাগছে রে? একটু ভালো লাগছে। দিয়া বলল, আমি কি চলে যাব? না, আমাকে বাসায় নামিয়ে দেয়। আর আমি? তোমার কাজ তুমি করো। দিয়া,
আমার বাসায় চল, কথা আছে। দিয়ে আমাকে ধরে আদিবাকে ইশারা করে বলল, ওর মাথায় গরম আছে, ঠান্ডা হোক তারপরে দেখছি। গাড়িতে বসতেই দিয়া বলল, আর কত রাগ অভিমান নিয়ে থাকবি, প্লিজ মেনে নে। মেনে তো নিয়েছি। ওকে নিয়ে বাসায় যা, ও খুশি হবে। যা গিয়ে বল সব কিছু নিয়ে আমার বাসায় চলে আসতে। দিয়ে একটু খুশি হয়ে বলল, আচ্ছা মামা, ঠিক আছে। দিয়ে চলে যাবার একটু পরে আদিব আমার পাশে বসে বলল, আমি কি আপনার বাসার কাজের মেয়ে হয়ে কাজ করব যে অন্য কাউকে দিয়ে আমাকে বলাতে হয়? আমি যদি বলি আমার বাড়ির কাজের চাকর হবি, তোর তাই করতে হবে। আমার কথা শুনতে পারলে চল, নাহলে তোর মতো মেয়ে আমার দরকার নেই। বলা তো যায় না 2 দিন পর আবার কোন পুরুষ নিয়ে। আর কিছু বলতে না দিয়ে আদিবার ঠাস ঠাস করে আমার গালে 2টা চর দিয়ে কান্না করতে লাগলো। আমি চর খেয়ে গালে হাত দিয়ে বললাম, স্বামীর গায়ে যে মেয়ে হাত তুলতে পারে তাকে আমার দরকার নেই। এক্ষুনি আমার গাড়ি থেকে নাম বলছি। আমার কথা শুনে সাথে সাথে আদিবা আমার পা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আর এমন হবে না। আমি চুপচাপ বসে আছি। গাড়ি তার গতিময়ে চলছে। আর এতটুকু আমি জানি যে আদিবা আমার জন্য কষ্ট করেছে, ওকে দেখে বোঝা যায়। বাসার সামনে যেতেই দেখলাম আমার বড় বোন দরজার কাছে দাঁড়িয়ে আছে, তবে ওর কোলে ছোট্ট একটা বাচ্চা আছে। আমাকে দেখে বলল, কতদিন পর তোর সাথে দেখা, আজকে একটু ভুল বোঝার জন্য। বাদ দে আপু, আমার মামা নাকি? আপু হ্যাঁ বলল। তোর দুলাভাই অফিসে কাজে বিজি আছে বলে নিয়ে আসতে পারিনি। এটা কি সেই পিচ্ছি মেয়েটা? হ্যাঁ আপু, আমার বউ। আদিবা আপুকে সালাম দিয়ে বলল, ভালো আছেন? আমি ওদের কথায় কান্না দিয়ে ভেতরে ঢুকে গেলাম। বিছানায় গিয়ে পাইলে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার পা থেকে জুতো খুলছে। আমি না দেখে বললাম, আদিবা আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ো। আদিবা বিছানায় বসে বলল, আমাকে মাফ করতে পারেন নাই কি এখনো? তুমি আমার পিচ্ছি বউ, তোমাকে মাফ করবো না কেন? আদিবা দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে আমাকে আস্তে করে জড়িয়ে ধরে বলল, মাঝে মাঝে মন চায় নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি। আমি কিভাবে এত বড় ভুল করতে পারলাম? কিভাবে এটা হলো? পুরনো কথা বাদ দাও তো। হঠাৎ করে আদিবা ওর ফোনের দিকে তাকিয়ে বলল, এতদিন আপনার সেবায় বিজি ছিলাম বলে রুগী দেখতে পারিনি, এখন যেতে হবে। না গেলে হয় না? আজকে কত যুদ্ধ করে তোমাকে কাছে পেয়েছি, আর তুমি? আদিবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এই পিচ্ছি বউটা এখন সব সময় তোমার সাথে থাকবে। অনেক অনেক ভালোবাসি তোমায়। আদিবাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এর মাঝে কারেন্ট চলে গেল। না, কারেন্টের জন্য বাংলাদেশ আর থাকা যাবে না। এত কারেন্ট আসা যাওয়া করলে কি হয়? আদিবা উঠে শাড়িটা খুলে পাশে রেখে আমার পাশে শুয়ে বলল, খুব গরম লাগছে এজন্য। আমি আগে একটু সুস্থ হয়ে নেই, পরে তোমাকে দেখছি। আমি তো চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আচ্ছা এখন ঘুমাও। আদিবা হ্যাঁ বলে ধীরে ধীরে ঘুমিয়ে গেল। আমি শুয়ে ভাবছি, যাক তাহলে এতদিনে আমাদের ভালোবাসা সম্পূর্ণ হয়েছে। আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে। তো গল্পটা এখানেই শেষ। কেমন হয়েছে বন্ধুরা গল্পটা? কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। টাটা, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা খুব কষ্টের। এখানে সম্পূর্ণ গল্প একসাথে দেয়া আছে।